আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার। জি, শুরু করছি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐশী জ্যোতি আমাদের পথপ্রদর্শক, এই স্লোগানকে ধারণ করে গড়ে ওঠা বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং উত্তরবঙ্গের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ১৫২ একরের দেবদারু ঘেরা ছায়া শনিবীর ক্যাম্পাস, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের একমাত্র বিতর্ক সংগঠন রুয়েট ডিবেটিং ক্লাব। রুয়েট ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্কশপে উপস্থিত সবাইকে ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। প্রতিষ্ঠার পর থেকেই রুয়েট ডিবেটিং ক্লাব বিতর্কের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিত্বের উৎকর্ষ সাধন, মননের বিকাশ এবং দক্ষতা উন্নয়নে বরাবরই কাজ করে যাচ্ছে। শুধুমাত্র ক্লাবের সদস্য নয়, রুয়েটের সর্বস্তরের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বরাবরই নানামুখী আয়োজন করে থাকে রুয়েট ডিবেটিং ক্লাব। এরই ধারাবাহিকতায় আমরা আয়োজন করেছি ২ দিনব্যাপী অনলাইন ওয়ার্কশপ। শীতের এই শিশির ভেজা কুয়াশামাখা আলিঙ্গন কিংবা ঘরে ঘরে পিঠাপুলির ধুম, এরই মধ্য দিয়ে শীতের এই ছুটিটি হয়তো সবার জন্য হয়ে উঠেছে উপভোগ্য, অনবদ্য। সবার এই সুন্দর সময়টিকে আরো একটু স্মরণীয়, আরো একটু উপভোগ্য এবং অনবদ্য করে রাখতে রুয়েট ডিবেটিং ক্লাবের ২ দিনব্যাপী এই আয়োজন। আজকে প্রথম দিনে থাকছে পাবলিক স্পিকিং এর উপর ওয়ার্কশপ, স্পিক উইথ কনফিডেন্স, মাস্টারিং পাবলিক স্পিকিং। আমাদের সাথে মেন্টর হিসেবে থাকবেন পাবলিক স্পিকিং বাংলা অংশের জন্য জান্নাতুল মা অনন্যা আপু, সাবেক সভাপতি রুয়েট ডিবেটিং ক্লাব, এবং ইংরেজি অংশের জন্য থাকবেন মোহাম্মদ মেহেদী হাসান ভাই, সাবেক সহসভাপতি বাংলা ও ইংরেজি বিতর্ক রুয়েট ডিবেটিং ক্লাব। এবং আগামীকালকেও আমাদের আরেকটি সেশন থাকবে, সেটি প্রেজেন্টেশনের উপরে। এবং সেই ওয়ার্কশপেও মেন্টর হিসেবে থাকবেন মাহির আসিফ ভাই, সাবেক সভাপতি রুয়েট ডিবেটিং ক্লাব। এবং কালকের যে ওয়ার্কশপটি হবে সেটির টাইটেল হবে দ্য আর্ট অফ ইফেক্টিভ প্রেজেন্টেশনস, ক্র্যাক দ্য কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, খুব দ্রুতই আমাদের মেন্টর আমাদের মাঝে উপস্থিত হবেন। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করার জন্য আহ্বান করা যাচ্ছে।
হ্যালো, আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? জি আপু, ক্লিয়ার। আচ্ছা। জি, সাময়িক বিলম্বের জন্য দুঃখিত। এ পর্যায়ে ফ্লোর প্রদান করছি আজকের এই সেশনের মেন্টর, রুয়েট ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি জান্নাতুল মা ও অনন্যা আপুকে। আমি জান্নাতুল মা ও অনন্যা আপুকে তার সেশন শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। সরি, আমার আসলে একটু নেটের প্রবলেম হচ্ছিল দেখে আমি জয়েন করতে পারছিলাম না। আহ আমার পরিচয় তো সম্ভবত দেওয়া হচ্ছে, তাও আমি আরেকবার বলছি, আমি জানাতুল মা অনন্যা, সাবেক সভাপতি রুয়েট ডিবেটিং ক্লাব। আশা করি আজকে যারা আমাদের সাথে ওয়ার্কশপে আছেন তারা সবাই ভালো আছেন এবং আমরা একটা মজার এবং ফ্রুটফুল ওয়ার্কশপ নিতে পারবো। আমরা আজকে আমাকে যে বিষয়ে কথা বলতে বলা হয়েছে সেখানে আমাকে পাবলিক স্পিকিং বাংলা আমরা এই জায়গাটাতে নিয়ে আলোচনা করছি, তাই তো? আম, একটু বলে রাখি, ওয়ার্কশপটা শুরু করার আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি একটা কারণে। সেটা হচ্ছে যে আমাদের বাংলা, এই যে পাবলিক স্পিকিং বলি বা যে কোনো বক্তৃতা বা বিতর্ক বলি, সেক্ষেত্রে আসলে আমাদের ইংরেজি শব্দের একদমই ব্যবহার করা উচিত না। তবে আমাদের যে সমস্যাটা হয় যে আমাদের দৈনন্দিন কথাবার্তার মাঝেই ইংরেজি শব্দটা প্রায়ই চলে আসে, এবং হয়তো আজকে আমি যে ওয়ার্কশপটা নিচ্ছি সেখানেও এটা হতে পারে। কাজে তার জন্য আমি আগে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমাদের এই চেষ্টাটা সবসময় রাখতে হবে যে যখন আমরা বাংলাতে পাবলিক স্পিকিং করব তখন যাতে এই সমস্যাটা না হয় আর কি। হ্যাঁ, এটা একটু ইনফর্মাল পার্ট ছিল, এবার আমরা ফর্মাল পার্টটা স্টার্ট করি। তো প্রথমেই আমরা, যেহেতু আমাদের আজকে যে প্রোগ্রাম সেটা যদি হচ্ছে টাইটেলটা দেখি যে স্পিক উইথ কনফিডেন্স, তার মানে বেসিক্যালি আমাদেরকে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে বলা হচ্ছে। এবং একটু খেয়াল রাখি যে পাবলিক স্পিকিং, এটা আমরা বাংলাতে করি কিংবা ইংরেজিতে করি, বলতে সহজ ভাষায় এটাই বোঝায় যে আমার সামনে একটা সভা থাকবে, একদল মানুষ থাকবে, এবং সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আমি হয়তো আজকে কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছি, আমি হয়তো একটা কোনো কনফারেন্সে কথা বলছি কিংবা কোনো একটা সাধারণ সভাতে আছি। আহ সহজ ভাষায় আমাদের সামনে হচ্ছে একটা বিগ অডিয়েন্স থাকতে পারে, তাই তো? তো সেই ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে আমরা পাবলিক স্পিকিংটা করে থাকি, এবং সেক্ষেত্রে আমাদের দেখা যায় এক এক বা এক একটা টেকনিক অ্যাপ্লাই করতে হতে পারে। তো তার জন্য আমাদের আজকে একটা স্লাইড আমরা হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকে শো করব। সেই স্লাইডটা অ্যাকচুয়ালি ইংলিশে করা আছে, কিন্তু কিছু বিষয় আমাদের কমন থাকে, দ্যাটস ওয়াই এখানে আমরা ইংলিশে দেখাচ্ছি নাকি বাংলাতে এই জিনিসটা আসলে খুব একটা ম্যাটার করে না। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে স্লাইডটা একটু দেখাবো, আপনারা একটু দেখবেন যে দেখা যাচ্ছে কিনা। এক্ষেত্রে একটু পজ দিচ্ছি আমি। আছেন, সবার উদ্দেশ্যে একটি ঘোষণা। আমাদের সার্চ ফর ডিবেটার যে প্রোগ্রামটি চলছিল, অনলাইন ইভেন্টটি চলছিল, সেটি বিলম্বিত করা হয়েছে এবং আমাদের নতুন করে ইভেন্ট খোলা হয়েছে, সার্চ ফর ডিবেটার অনবোর্ডিং। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা রুয়েট ডিবেটিং ক্লাবের পেজে গিয়ে ওই ইভেন্টটিতে গোয়িং কিংবা ইন্টারেস্টেড দিবেন পরবর্তী আপডেটগুলো জানার জন্য। এবং আমাদের ক্লাবে এর মধ্যে যে ইভেন্টগুলো হবে সেই ইভেন্টের বিস্তারিত ওখানে দিয়ে দেওয়া হবে। পাশাপাশি নতুন করে যদি কেউ ক্লাবের সদস্য হতে চান, তাহলে সবাই ওই ইভেন্টটিতে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে আপনার ক্লাবের সদস্য হতে পারবেন। তো সবার কাছে অনুরোধ করছি, বিশেষ করে 23 সিরিজ এবং অন্যান্য যে কোনো সিরিজের কেউ যদি ক্লাবের সদস্য হতে আগ্রহী হন, তাহলে আপনারা ওই ইভেন্টটিতে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন। আচ্ছা। আহ আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত, আমাদের সাথে যারা আছেন, আমার এখানে আবার আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আজকে স্লাইডটা শো করা আছে। তো আমাদের স্লাইডে বেশ কিছু টপিকের কথা বলা আছে, কিছু কি নোটস দেওয়া আছে। হ্যাঁ, আমি ইন জেনারেলি আসলে একটু কথা বলতে চাই। প্রথমে আগে আমরা একটু খেয়াল করি যে আমরা যখন পাবলিক স্পিকিং করছি তখন কম্পিটিটিভ প্ল্যাটফর্ম গুলোতে আমাদেরকে কোন কোন জায়গাতে আসলে এরকম পাবলিক স্পিকিং করা যেতে পারে। যদি আমরা কোনো বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকি তো সেক্ষেত্রে উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা এবং ক্ষেত্র বিশেষে আসলে বারোয়ারি বিতর্ককেও আমরা পাবলিক স্পিকিং এর মাঝে ধরি। তো এই জায়গাগুলোতে আমাদের পাবলিক স্পিকিং এর এজ আ প্ল্যাটফর্ম আমরা একটা সুযোগ পাই কম্পিটিটিভ প্ল্যাটফর্মের জায়গা থেকে। আর আমি লাস্ট টাইম ডিসকানেক্টেড হওয়ার আগে যে কথাগুলো বলছিলাম যে
আমরা সচরাচর আসলে কিভাবে আহ অন্যান্য যে কোনো ক্ষেত্রে আসলে যদি আজকে আমাদের সামনে একটা বড় অডিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রে আসলে আমাকে কিন্তু যে কথাটা বলতে হচ্ছে সেটাতেও আমার পাবলিক স্পিকিং এর যেই করার জন্য আমার যে গুণাবলীগুলো থাকা দরকার, সেগুলো কিন্তু দিন শেষে ওই কাজটাতে আমার কাজে লাগে। তো প্রথমে আসলে যে কথাটা আসে সেটা হচ্ছে আমাদের আজকের যে টাইটেলটা আমাদের ওয়ার্কশপের আছে সেটা হচ্ছে বেসিক্যালি কনফিডেন্স কিংবা আত্মবিশ্বাস। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে আমি বলছি যে ঠিক আছে স্পিক উইথ কনফিডেন্স, আত্মবিশ্বাসের সাথে কথা বলো, এই জিনিসগুলো আমার ভেতরে আসবে কোথা থেকে আসলে? তো সহজ একটা টেকনিক এরকম যে যতক্ষণ না পর্যন্ত আমি সত্যিকার অর্থে খুবই আত্মবিশ্বাসী হয়ে একটা কথা বলতে পারছি, কোনো ভয় ডর ছাড়া, আমার ভেতরে কোনো নার্ভাসনেস কাজ করছে না, তার আগ পর্যন্ত আসলে আমাকে চেষ্টা করতে হবে এটা দেখানোর যে আমি আত্মবিশ্বাসী। অর্থাৎ আজকাল একটা টার্ম ইউজ করা হয় না, যে ফেক ইট টিল ইউ মেক ইট, কাইন্ড অফ ওটার সাথে একটা মিল আপনারা খুঁজে পেতে পারেন। তো এই যে আমাদের স্লাইডে যে কথাটা বলা আছে যে নার্ভাসনেস খুবই সাধারণ একটা বিষয়, আমার ভয় লাগতেই পারে, কিন্তু এক্ষেত্রে আমি যত বেশি আসলে মানুষের সামনে কথা বলার এই জিনিসটা প্র্যাকটিস করব, তত বেশি আসলে আমার ধীরে ধীরে আত্মবিশ্বাসটা হয়তো আমার মাঝে তৈরি হবে। কিন্তু খেয়াল করি যে যদি আমি কিছু বিষয় আমার ভেতরে যদি নার্ভাসনেস থেকেও থাকে এবং আমি যদি সেটাকে আসলে কোনোভাবে দূর নাও করতে পারি, কিছু বাহ্যিক বিষয়কে যদি আমি ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমার কথাটা যেভাবে প্রকাশ পাবে মানুষের কাছে, তাদের কাছে মনে হবে যে হ্যাঁ, আমি আসলে খুব কনফিডেন্টলি কথা বলছি। এবং মাথায় রাখি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আসলে আমার কথাটাকে কোন জায়গা থেকে বলছি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা যে যারা রিসিভার আমার কথাটার, আমার অডিয়েন্স এবং আমার সামনে যে মানুষগুলো আছে, যে পাবলিকটা আছে, তারা আসলে দিন শেষে আমার কথাটা কিভাবে গ্রহণ করছে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তারা যদি দিন শেষে আমার কথাটাকে আত্মবিশ্বাসের জায়গা থেকে গ্রহণ করতে পারে, তাহলে বুঝতে হবে যে আমার কাজ হয়ে গেছে। সো প্রথমে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা এই কথাটা অনেকবারই হয়তো শুনেছি, সেটা হচ্ছে যে যে আমি আই কন্ট্যাক্টটা ঠিক রাখতে পারছি কিনা। খেয়াল করুন, আপনি আজকে কোনো উপস্থিত বক্তৃতা দেন, কোনো বারোয়ারি বিতর্ক করেন, কিংবা আজকে একটা সাধারণ প্রেজেন্টেশন দেন, হ্যাঁ, যখন আপনার সামনে একটা বড় অডিয়েন্স আছে এবং আমি ধরে নিলাম যে আপনার সামনে কোনো না কোনো জাজ প্যানেল আছে কিংবা হচ্ছে যে টিচাররা থাকতে পারে যারা আসলে জিনিসটাকে বিবেচনা করছে, আপনি যখন যার উদ্দেশ্যে কথা বলছেন আপনার দৃষ্টিটা তখন সেই জায়গাতে স্থির রাখার চেষ্টা করুন। আমাদের একটা বাজে স্বভাব আছে যে আমরা দেখা যায় যে কোনো একবার একটা জায়গাতে দৃষ্টি দিয়ে কথা বলতে থাকি এবং আমরা দেখা যায় যে পুরো বক্তব্যটা ওই এক জায়গাতে দৃষ্টি স্থির রেখে কথা বলে শেষ করে ফেলি। হ্যাঁ, এই কাজটা না করাটা ভালো যখন আমি পাবলিক স্পিকিং করছি। আমাকে মাথায় রাখতে হবে প্রথম কথা, আমরা আহ নিচের দিকে তাকিয়ে কথা বলবো না, কোনো কিছু একদম দেখে দেখে রিডিং পড়ার যে বিষয়টা সে কাজটা করব না, এবং আমরা কোনো একটা জায়গাতে দৃষ্টি নিবদ্ধ করেও রাখবো না। আমি ধরে নিলাম যে আজকে আমি একটা উপস্থিত বক্তৃতাতে আছি এবং আমাকে একদল বিচারক আছেন যারা বিচার করছেন এবং আমার সামনে আহ একটা অডিয়েন্স আছে, এবং আমার সামনে আমার একপাশে অডিয়েন্স আছে এবং একপাশে আমার প্রতিপক্ষরা আছে। আমার যখন আমি যখন যাকে সম্বোধন করে বলছি, যদি বিচারককে সম্বোধন করে বলে আমি তাদের দিকে তাকাচ্ছি, আমি কখনো হয়তো ঘাটটা ঘুরিয়ে অডিয়েন্সের দিকে তাকাচ্ছি, এবং আমি কখনো প্রতিপক্ষের দিকে তাকাচ্ছি। প্রয়োজন হলে আমার যে নোটটা লেখা আছে আমি সেখানে নোটস থেকে হয়তো দু একটা শব্দ দেখছি, তখন হয়তো আমি নিচের দিকে তাকিয়ে আমার নোটস থেকে দু একটা শব্দ পড়লাম। দ্যাট ইজ ওকে। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের কণ্ঠকে দৃঢ় রাখা। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি এত বেশি নার্ভাস, আমার হাত পা তো কাঁপছে কাঁপছে। এখন আপনি হয়তো পোডিয়ামে দাঁড়িয়ে থাকলে আপনার পা দেখা যাচ্ছে না, আপনি এদিকে পা কাঁপিয়ে হয়তো শেষ হয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ওটা ম্যাটার করলো না, কিন্তু আপনার কণ্ঠ অনেক বেশি কাঁপছে এবং যখন আপনি মাইক্রোফোনে কথা বলেন তখন আপনার ওই কণ্ঠের ওই কম্পনটা আসলে আরো অনেক বেশি প্রকাশ পেয়ে যায়। তো চেষ্টা করতে হবে যে একটু ঠান্ডা হয়ে কথা বলার। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে যখন আমরা রিসেন্টলি হচ্ছে প্রথম প্রথম হচ্ছে পাবলিক স্পিকিং করছি, আমাদের ভেতরে ভয়টা আছে, তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের কণ্ঠ দৃঢ় রাখার এই কাজটা আমরা খুব একটা করতে পারি না। এটা একটা টেকনিক হচ্ছে, কিংবা আমাদের অনেক বেশি কথা জড়িয়ে যায়, হ্যাঁ, ফাম্বলিং যেটাকে আমরা বলে থাকি, যে
উচ্চারণ করতে হচ্ছে সমস্যা হয়। হ্যাঁ, আমরা একটা শব্দের সাথে একটা শব্দকে মিলিয়ে ফেলছি, এই জাতীয় যত সমস্যা, আপনি ওই মুহূর্তে একদম জাস্ট ঠান্ডা মাথায় যদি এটা ভাবেন যে আমি এখন এই এখন থেকে যা কিছু বলবো খুবই আস্তে আস্তে বলবো, এই অডিয়েন্স আমার কথা শেষ না করে এখান থেকে আসলে উঠে পালাবে না, এবং আমি কথা শেষ না করা পর্যন্ত কেউ আমাকে মারধর করে স্টেজ থেকে নামাতেও পারবে না। তো আমি যদি আস্তে আস্তে কথা বলি কোনো সমস্যা নাই। এবং দ্য মোমেন্ট আপনি জাস্ট আস্তে আস্তে কথা বলবেন, খেয়াল করবেন যে আপনার কণ্ঠের কাঁপন, আপনার হাত পা কাঁপাকাঁপি, কিংবা হচ্ছে যে এই যে ফাম্বলিং যেটা হয়, উচ্চারণের যে সমস্যাটা হয়, সেগুলো অটোমেটিক্যালি অনেকখানি ঠিক হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম সেক্ষেত্রে আমাদের আরো বেশ কিছু কিছু পয়েন্ট অলরেডি চলে এসেছে, যেটা হচ্ছে আমাদের বাচন ভঙ্গি ঠিক রাখা, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ, সরি, কথা আমি বলার যে ভঙ্গিটা সেটা ঠিক রাখা, দেহ ভঙ্গিমা বা বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ হয় কনফিডেন্সটা আমার ঠিক রাখার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে মানে আজকাল আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে যে টাইপের ইনফ্লুয়েন্সাররা আছে তাদের মতো করে কথা বললে তো হলো না, যে কনফিডেন্স আছে প্রচুর কিন্তু আসলে কথার কোনো ভেতরে কোনো মান মশলা নাই। তো কন্টেন্টটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমি যখন পাবলিক স্পিকিং করছি, যে আমার আসলে খোরাকটা কি, আমি যে কথাগুলো বলছি সেগুলো আদৌ কতটুকু জুতসই হচ্ছে মানুষজনের কাছে, আদৌ সেটা গ্রহণযোগ্য তো থাকবে কি থাকবে না, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সো কন্টেন্ট ঠিক রাখার জন্য আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথম বিষয় শব্দ চয়ন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। শব্দ চয়নের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আজকে আপনি কার সামনে কোন বক্তব্যটা দিচ্ছেন। খেয়াল করুন, যেহেতু আমরা সবাই রুয়েটে আছি, আহ সবাই ইঞ্জিনিয়ারিং পড়ছি, আজকে যদি আমাদের কোনো একটা কনফারেন্স থেকে থাকে, বিগ প্রেজেন্টেশন থেকে থাকে, যে কোনো কিছু, এবং ধরে নিই যে আমরা এখন অলরেডি অনেক টেকনিক্যাল টার্মস শিখে ফেলেছি, ভবিষ্যতে হয়তো আরো শিখবো, এবং সেই জিনিসটা যদি আজকে আমার এমন কারোর সামনে, মানে এমন একটা টপিক নিয়ে আমার এমন কারোর সাথে আলোচনা করতে হয়, ধরে নিন যে আপনি এআই নিয়ে কোনো একটা স্পিচ দিচ্ছেন কিংবা কোনো একটা বিষয়ে কথা বলছেন একটা পাবলিক স্পিকিং প্ল্যাটফর্মে, এবং এটা হতেই পারে যে সেখানে উপস্থিত সবাই আসলে আপনার মতো ওই টেকনিক্যাল নলেজটা রাখে না। এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি এমন শব্দে এমন ভাষায় জিনিসগুলো বলেন যেটা সবার জন্য বোঝার সুবিধা হয়। এটা আমি জাস্ট একটা পার্টিকুলার সিনারিও বললাম। তো সেক্ষেত্রে সব ক্ষেত্রে কি শব্দ চয়নের বিষয়টা এরকম যে সহজ সহজ ভাষায় কথা বলো? না। শব্দ চয়নে যদি একদম বেসিক জিনিসটা আমরা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে যে ভাই, ফর্মাল ভাষায় কথা বলা, কোনো আহ কোনো কটূক্তি না করা, গালিগালাজ না করা, এবং আমার আমার ভেতরে যে থটটা আছে, আমার যে চিন্তাটা আছে, সেই জিনিসটাকে প্রকাশ করার জন্য কোন শব্দটা সবচেয়ে সহজে এবং ছোটভাবে, মানে কোনো দীর্ঘসূত্রিতা না রেখে আমার মনের ভাবটাকে প্রকাশ করতে পারে, সেভাবে আসলে আমাদেরকে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে শব্দ চয়নটা করতে হয়। যদি আমি আজকে কন্টেন্ট নিয়ে যদি আরেকটু বলি, যে এই যে আজকে যখন আমি কন্টেন্টটা সাজাচ্ছি, এই মুহূর্তে আমাদের যে স্লাইডটা আছে এখানে খেয়াল করে দেখবেন যে আমাদের এই অর্গানাইজ আমাদের করতে হয় আমাদের যে এন্টায়ার থটটা আছে সেটাকে, ঠিক আছে? তো অর্গানাইজ করা কাজটা আসলে কি করে করব? ধরে নিই আজকে আমি কোনো একটা বক্তৃতা প্রতিযোগিতাতে আছি, আমাকে সময় দেওয়া হচ্ছে বক্তব্যের জন্য 5 মিনিট, কোনো একটা নির্দিষ্ট টপিক দেওয়া হয়েছে। তো খুব স্বাভাবিক এই 5 মিনিটে আমার কন্টেন্টটা কেমন হবে কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। প্রথম, এই 5 মিনিটে আমাকে এমন কিছু কথা বলতে হবে যাতে মাত্র 5 মিনিট সময়ের মধ্যে আমি মানুষের আগ্রহ না হারিয়ে ফেলি, তাদের আমার কথা 1 মিনিট শেষ হওয়া পর্যন্ত হতে না হতেই তাদের হাই তোলা যেন শুরু না হয়ে যায়, তার জন্য ঘড়ি দেখা না শুরু করে দেয় যে কখন শেষ হবে। তার মানে আমাকে আকর্ষণীয় কিছু কথা আমার কন্টেন্টের মধ্যে রাখতে হবে, এক। 2 নম্বর বিষয়, আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে বিষয়টা নিয়ে আজকে বক্তব্যটা দিচ্ছি সে বিষয় সম্পর্কে একটা সামগ্রিক ধারণা যাতে আমি মানুষজনকে দিতে পারি। অর্থাৎ সে বিষয়ে সম্পর্কে আমাকে কিছু তথ্য উপস্থাপন করতে হবে, আমাকে কিছু উদাহরণ দিতে হবে, গল্পের ধাঁচে কিছু কথা বলতে হবে, এবং আমি চাইলে শুরু এবং শেষের দিকে কোনো প্রসিদ্ধ কবিতা বা গানের লাইন রাখতে পারি। গানের লাইন বলতে আবার গান গাওয়া শুরু করে দেওয়া যাবে না, জাস্ট লাইনটা বলতে হবে আর কি। তো এই যে বিষয়গুলো আজকে আমাকে কন্টেন্টটা বানানোর সময়, ওটার স্ট্রাকচারটা বানানোর সময় মাথায় রাখতে হবে।
কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি সবকিছু ভাবছি ভাবছি আমি এত কিছু বলবো, কিন্তু আমি যখন বলতে দাঁড়ালাম তখন দেখা গেল আসলে আমার ভেবে রাখা জিনিসগুলো 3 মিনিটের সময় আসলে কুলালো না, তাহলেও হবে না। আবার দেখা গেল আমার ভেবে রাখা জিনিসগুলো হয়তো 5 মিনিটের জায়গায় 10 মিনিট লেগে যাচ্ছে আমার বলতে, তাহলেও হবে না। কাজে আমি যখন কথা বলছি আমার একটা স্পিচের স্ট্রাকচার আমাকে সাজিয়ে রাখতে হবে। হ্যাঁ, একটা ম্যানুয়ালের মতো আমাকে সাজিয়ে রাখতে হবে, যেখানে আমি এতটুকু সময়ে এই জায়গাগুলো কভার করব, এইটুকু হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে। আবার বলে রাখি, আমরা আসলে আর হয়তো সেই রকম সময়ে নাই যেখানে আজকে আমরা 5 মিনিট কোনো একটা বিষয়ে কথা বলতে গেলে 5 মিনিটের উচ্চারণ করা প্রত্যেকটা শব্দ আমরা আসলে একটা স্পিচে লিখে লিখে নিয়ে যাব। সেই সুযোগটা কিন্তু আসলে নাই, এবং এটা সত্যিকার অর্থে একটা ভালো প্র্যাকটিস না। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা হয়তো একটা 1 পেজে একটা স্ক্রিপ্ট বানাচ্ছি, যেখানে আমি কিওয়ার্ড গুলো, গুরুত্বপূর্ণ যে আমার শব্দগুলো আছে সেগুলোকে আমি লিখে লিখে রাখলাম, এবং আমি একটা টাইমও বেঁধে রাখলাম, ওখানে পাশে লিখে রাখলাম যে এতটুকু সময়ের মাঝে আমাকে এই এই জিনিসগুলো আসলে শেষ করতে হবে। আচ্ছা, আচ্ছা, স্লাইডটা চেঞ্জ করা যেতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের আসলে স্লাইড গুলোতে আপনারা একটা কাজ করুন, স্লাইড গুলো একটু চেঞ্জ করতে থাকুন। আমি একটু ওভারঅল বলি যে আমাদের যে স্লাইডটা এখানে দেওয়া আছে, এখানে আমাদের বিভিন্ন বিষয়, পাবলিক স্পিকিং যখন আপনি করছেন যে কোনো প্ল্যাটফর্মে, সে সবগুলোর একটা সামগ্রিক ধারণা আসলে এখানে দেওয়া আছে। আলাদা আলাদা ভাবে উপস্থিত বক্তৃতা কিংবা নির্ধারিত বক্তৃতা, এগুলো আমাদেরকে আলাদা আলাদা ভাবে এখানে নাই, এজন্যই আমি এক্সট্রা করে হচ্ছে ওয়ার্কশপে এই কথাগুলো উল্লেখ করছি। আর স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন খেয়াল করি যে আহ, এই যে আমি যখন কথা বলছি, হ্যাঁ, আমার বক্তৃতা কিন্তু আমার ব্যক্তিত্বেরও একটা বহিঃপ্রকাশক হতে পারে। কাজে আমাকে মাথায় রাখতে হবে যে আমি যে কথাগুলো বলবো সেটা আমি ঠিক কোন ভঙ্গিমায় বলছি। আমার হাত পায়ের মুভমেন্ট কিংবা আমার হচ্ছে শব্দ চয়ন, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে যখন আপনি কোনো একটা বক্তৃতা দিচ্ছেন, চেষ্টা করবেন যে শুরু এবং শেষটা যেন খুব আকর্ষণীয় হয়। অর্থাৎ আপনি শুরু কিংবা শেষে এমন কিছু আহ লাইন বলতে পারেন। সেক্ষেত্রে দেখা গেল আপনি যদি আজকে গল্পের ধাঁচে বলা শুরু করেন, আপনি গল্পের ধাঁচেই আপনার পুরো বক্তব্যটা শুরু করলেন যে হুট করে সেদিন হয়তো কোনো একটা ঘটনা আপনি দেখেছেন, প্রথমে ওটা বলা শুরু করতে পারেন। এবং দেন আপনার যেটা হবে যে ইনস্ট্যান্টলি আপনি সবার একটা মনোযোগ আপনার দিকে আকর্ষিত হবে, যে কি ব্যাপার, টপিক ছিল একটা, মানুষটা কথা বলছে আর একটা বিষয় নিয়ে। তার পরবর্তী আপনার কাজটা হবে যে আপনি যে গল্পটা আসলে বলা শুরু করলেন সেটা আপনার ব্যক্তিগত জীবন থেকে হতে পারে, সেটার একটা লিঙ্ক আপ দাঁড় করানো, সেটা একটা কানেকশন দাঁড় করানো, যে কি করে ওই জিনিসটা আসলে আপনার সাথে কানেক্টেড হচ্ছে এই বিষয়টাতে, তারপর আপনি আপনার মতামতটা দেবেন। সো যখন আপনি এই স্পিচটা সাজাচ্ছেন, সেটার ফরমেশনটা কেমন হবে, সেটা লাইন অফ থটস গুলো কেমন হবে, সেটার ক্ষেত্রে আসলে আপনার কোনো বাধা ধরা নিয়ম কিন্তু আর থাকছে না। যে আমি প্রথমে ওই যে আমরা যে ছোটবেলায় রচনা লিখতাম না, প্রথমে সূচনা, তারপরে হচ্ছে যে আহ বিস্তারিত একটা কিছু লিখছি, শেষে আমি যে উপসংহার টানছি, এরকম এক্সাক্ট ফরমেশনের ভেতরে কিন্তু আপনি বক্তব্য সবসময় দিতে পারবেন না এক একটা প্ল্যাটফর্মের ক্ষেত্রে। এবং সেই প্ল্যাটফর্মগুলো এক একটা টপিকের ক্ষেত্রে আপনার বক্তব্যের ধাঁচগুলো পাল্টাবে। কিন্তু যে বেসিক যে বিষয়গুলো, মানুষের মনোযোগ ধরে রাখা এবং মনোযোগ ধরে রাখার জন্য কিছু অ্যানেকডোটস ব্যবহার করা, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ধরে নিলাম যে আপনি আজকে কোনো একটা বিগ কনফারেন্সে আছেন, এবং সেক্ষেত্রে আপনি কোনো একটা কিছু কারোর সামনে উপস্থাপন করছেন। আপনার হয়তো কিছু স্লাইড আছে কিংবা আপনার হাতে কিছু নোটস আছে। আমার একটা আবেদন থাকবে, সেটা হচ্ছে যে এক্ষেত্রে না অলস হওয়া যাবে না। অর্থাৎ সামনে কিছু আছে, আমি জাস্ট ওটাই পড়ে যাচ্ছি, ওখান থেকেই উল্লেখ করে যাচ্ছি, এই যে একটা বিষয়, হ্যাঁ, এই কাজটা করা যাবে না। আর আমাদেরকে আর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা রাখাটা একদমই ভালো কিছু না। আপনি আজকে কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলতে পারেন, হতে পারে সেটা আপনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনি কথা বলবেন। এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে
কিংবা বাংলাদেশে বর্তমান সামাজিক অবস্থা নিয়ে আপনি কথা বলতে পারেন। খেয়াল করুন, যে টপিকই হোক না কেন, আপনাকে কোনো একটা পাবলিক স্পিকিং এর জন্য যে নির্দিষ্ট বিষয় দিয়ে দেওয়া হোক না কেন, কখনোই না ব্যাপারটা এমন হবে না যে সেটা নিয়ে কেবলমাত্র একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতেই জিনিসটাকে আমার দেখার সুযোগ ছিল, কিংবা সেটা সম্পর্কিত এক ধরনের কথাই আমার বলার সুযোগ ছিল। আমি যে কোনো বিষয়বস্তুকে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখতে পারি, ভিন্ন ভিন্ন লেন্স থেকে দেখতে পারি, এবং আমার কাজ হচ্ছে সে প্রত্যেকটাই একটু একটু করে তুলে ধরা এবং তার একটা সুন্দর শ্রুতিমধুর সংমিশ্রণ তৈরি করা। আমি যদি যে কোনো একটা বিষয় নিয়ে, এই বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলতে গেলাম, এবং ধরুন আমি সেখানে কোনো একটা নির্দিষ্ট ঘটনা ব্যাখ্যা করেই যাচ্ছি, করে যে 2-3 মিনিট সময় ধরে আমি ওই একটা ঘটনায় ব্যাখ্যা করে গেলাম, এটার আসলে কোনোই দরকার নাই। এই দীর্ঘসূত্রিতাটা সবসময় চেষ্টা করতে হবে কাটিয়ে ওঠার। আমাদেরকে চেষ্টা করতে হবে যে যাতে কখনোই একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে যে আমি শুধু ওখানেই স্টাক হয়ে না থেকে যাই। ঠিক আছে? আচ্ছা, আহ এরপরে যে লাস্ট বিষয়টা আমি আপাতত আপনাদেরকে বলছি, এবং তারপরে যেহেতু আমাদের আজকে কিন্তু শুরু করতে দেরি হয়েছিল, আপনারা সবশেষে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করবেন। শেষে যে কথাটা হচ্ছে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে একটা মোট্টো মাথায় রাখার ক্ষেত্রে কনফিডেন্স, ওই যে বলছিলাম না যে কনফিডেন্সটা আমাকে অ্যাটলিস্ট শো তো করতে হবে, আমি কনফিডেন্ট হই বা না হই। একটা জিনিস মাথায় রাখবেন, এটা ব্যক্তিগতভাবে আমার জীবন অনেক কাজে দিয়েছে বিভিন্ন সময়। সেটা হচ্ছে যে ধরুন আপনি স্পিচ শুরু করেছিলেন, নিজেকে অনেক বুঝিয়েছেন যে আপনি কনফিডেন্স থাকবেন, কোনোভাবেই নার্ভাস হবেন না, বাট স্টিল শুরু করার পরে আপনার ভেতরে ওই নার্ভাসনেসটা কাজ করছে এবং আপনি সেটাকে থামাতে পারছেন না। জাস্ট একটা বিষয় মাথায় রাখবেন যে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আপনার বক্তব্য যেটাই হোক না কেন, ভালো হোক খারাপ হোক মানানসই হোক বা না হোক, এটা সবকিছুর শেষ না। আমরা যে কোনো কিছুকে অনেক বেশি বড় আমাদের মাথায় ভেবে ফেলি, এবং যার কারণে দিন শেষে ওই আত্মবিশ্বাস ধরে রাখাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। নিজেকে এই বুঝটা দিবেন যে আপনি যাই বলবেন সমস্যা নাই, দেখবেন অটোমেটিক্যালি আপনার মাথা ঠান্ডা হয়ে আসবে এবং আপনার বক্তব্য ধীরে ধীরে সুন্দর হবে। আর আরেকটা কথা যেটা হয়তো আমাদেরকে ছোটকাল থেকে বলে আসা হচ্ছে, সেটা হচ্ছে যে একটু উচ্চারণটা ঠিক করা, উচ্চারণের উপরে কাজ করা। আমি বিশ্বাস করি যে যখন আমরা পাবলিক স্পিকিং করি, আমরা কথা বলা যত বেশি চর্চা করি মানুষের সাথে, আমাদের উচ্চারণ ধীরে ধীরে ততটাই ঠিক হয়ে আসে। কাজে আপাতত আজকের এই সেশনটার জন্য ওভারঅল যে ধারণা সেটা আমাদের এতটুকুই ছিল। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? কয়েকটা প্রশ্ন আছে। জি। ধরুন পাবলিক স্পিকিং এর টাইমে একটা টপিক পেলাম, যে টপিক সম্পর্কে মানে পুরোপুরি আমার কাছে আননোন টাইপের হয়ে গেল, সেক্ষেত্রে আমি কিভাবে এটা ট্যাকল করতে পারি? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। তো আপনি যে সিচুয়েশনটার কথা বলছেন, এই ধরনের যেটা হয় সেটা হচ্ছে আমাদের উপস্থিত বক্তৃতার ক্ষেত্রে, তাই না? যে আমাকে হয়তো মাত্র অল্প একটু সময় দেওয়া হলো, 5 মিনিট কিংবা 10 মিনিট, এবং সেক্ষেত্রে আমি হুট করে একটা আননোন একটা বিষয় পেয়ে গেছি। প্রথমে মাথায় রাখবেন যে যে কোনো বিষয় দেওয়া হোক, এই পৃথিবীর যে কোনো বিষয় আপনাকে দেওয়া হোক, সেটার সম্পর্কে আপনি যদি যেহেতু আপনি 5 মিনিট একটা সময় অল্প একটু সময় ছিল আপনার হয়তো কিছু একটা গুগল করার, আপনি গুগল করে যদি, মানে আমি বলছি এই ক্ষেত্রে যে ছোটকালে আমি একটা আহ, আহ, শুনতাম, কাইন্ড অফ আ জোক শুনতাম, যেটা হচ্ছে যে ব্রেইন ড্রেইন যখন হচ্ছে বাংলাদেশের শুরুর দিকে রচনা লেখাতে আসতো ইংলিশে, মানুষজন ব্রেইন ড্রেন বলতে আসলে বাস্তবে কি বুঝায় এটা তারা কেউ বুঝতোই না। হ্যাঁ, তো এরকম সিচুয়েশন আপনার সাথে হয়নি, আমি ধরেই নিচ্ছি যে আপনি শব্দটার মানেই বুঝে উঠতে পারেননি। তো যদি এমন হয়ে যায় যে শব্দটা মানে বুঝে ওঠা যায়নি, তো প্রথমে তো সেটা মানে বুঝতে হবে। দুই, 2 নাম্বার হচ্ছে যে যদি এমন হয় যে সে বিষয়টা আসলে আদতে কি বুঝায়, সেখান থেকে আমি চাইলে একটু গুগল করে জিনিসটা দেখতে পারি। কিন্তু কথা হচ্ছে আমার কাছে সময় আছে মাত্র 5 মিনিট, আমি এরপরে কন্টেন্টে সাজাবোটা জিনিসপাতি কি করে। প্রথমে মাথায় রাখবেন যে কোনো টপিক
সেটাকে আপনি যদি একবার বুঝে যান যে জিনিসটার বেসিক সেন্সটা আসলে কি, ব্রেন ড্রেনেও যদি আমি এজ এ এক্সাম্পল চিন্তা করি যে এক বাক্যে এটা বলতে কি বোঝায়, প্রথমে আপনি দেখাবেন যে যে দেশের সিনারিওতে আপনি আছেন সে দেশের সমাজ ব্যবস্থার উপরে এটার কি ইম্প্যাক্ট থাকতে পারে, এক। দুই নাম্বার হচ্ছে সেই জিনিসটা ওই দেশের সংস্কৃতি এবং আহ যে পারিবারিক জীবন মানুষের সেটার উপরে কোনো ইম্প্যাক্ট রাখে কিনা। তিন হচ্ছে যে সেটার সাথে রাজনৈতিক কোনো কিছু যদি সম্পর্কিত থেকে থাকে তাহলে এর ক্ষেত্রে সেই জিনিসটা আপনারা টানতে পারেন, যদিও বা এটা ঠিক যে উপস্থিত বক্তৃতার ক্ষেত্রে রাজনৈতিক ব্যাপারটা অ্যাভয়েড করা গেলে ভালো। চার নাম্বার ব্যাপারটা হচ্ছে সেই জিনিসটার অর্থনৈতিক কোনো দিক আছে কিনা, মানে অর্থাৎ মানুষজনের যে আর্থসামাজিক অবস্থা তার উপর এটার কোনো ভূমিকা আছে কিনা, এগুলা। এই যে আমি জিনিসগুলো বলছি, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সংস্কৃতি, এগুলো কম বেশি সবকিছুর ক্ষেত্রে আপনার কমন। এই পৃথিবীর যে কোনো বিষয় এই চারটা জীবনে আমাদের উপরে প্রভাব ফেলে, কাজে আপনি সেই জায়গাগুলো থেকে এটা সম্পর্কে বলতে পারেন। এক নাম্বার বিষয়। এবং ধরে নিচ্ছি যে যদি আপনার জন্য খুব অপরিচিত কোনো কিছু হয়ে থাকে, আপনি হয়তো কোনো কবিতা কিংবা গানের লাইন সেখানে আপনি জুড়ে দিতে পারছেন না, কিংবা বিখ্যাত কোনো ব্যক্তির উক্তি হয়তো আপনার ওই মুহূর্তে মাথায় আসছে না, এগুলো আসলে আসলে ভালো, যদি এগুলো থাকে তাহলে এগুলো জুড়ে দেওয়া ভালো। কিন্তু ধরুন যে আসছে না, জিনিসটা সম্পর্কে আমার হাতে যথেষ্ট পরিমাণ তথ্য বা ইনফরমেশনও নাই, তাহলে আপনি উদাহরণ ব্যবহার করবেন। অথবা যদি আপনার কাছে উদাহরণ দেওয়ার মতো তেমন কিছু নাও থেকে থাকে, আপনি নিজের জীবনের সাথে কিছু একটা গল্প বানিয়ে বলবেন। আমাকে তো আসলে পাবলিক স্পিচ দিতে বলেছে, আমাকে তো আসলে এখানে ধ্রুব কোনো সত্য বলতে বলেনি, কাজে আমি এই এই জিনিসটা সম্পর্কে আজকে যাই বলতে চাই না কেন, সেটার সাথে আমি নিজের জীবনে এটার আসলে কেমন প্রভাব দেখতে পাচ্ছি, আমার জীবনে এটার সাথে মিলে যাওয়ার মতো কোনো অতীত অভিজ্ঞতা ছিল কিনা, সেটাকে আপনি গল্পের ধাঁচে বলবেন। জি, ধন্যবাদ। ও একজন চ্যাট বক্সে একটা কোশ্চেন করছিল, আপনি চ্যাট বক্স দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। অনেকে তো বাংলা ইংরেজি মিশ্রিত বক্তব্য দেয় এবং এটা শ্রুতিমধুর করতেই করা হয়। তাহলে আপনি আজ যে বললেন শুধু বাংলা বা ইংলিশে বক্তব্য দিতে, এক্ষেত্রে তো ব্যাপার দুটো সাংঘর্ষিক হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, প্রশ্নটা সুন্দর। আমি শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে দেখুন, ঠিক খেয়াল করুন, আমি যদি চিন্তা করি আজকে আমি যে কথাটা বলছি, আজকে আমি যে সেশনটা নিচ্ছি, এটা এক ধরনের পাবলিক স্পিকিং, রাইট? আমার কাছে একটা অডিয়েন্স আছে, আমি এখানে একজন উপস্থিত বক্তা, আমি কথা বলছি এবং আমার শ্রোতারা সেটা গ্রহণ করছে। এরকম কোন প্ল্যাটফর্মে আপনি আছেন, এই জায়গাটাতে খুব স্বাভাবিকভাবে আপনার যদি আজকে বাংলায় পুরো কথাটা বলতে পারতাম তাহলে খুবই ভালো হতো, তবে আমার বাংলা ইংরেজি এখানে মিশ্রিত হয়ে যেতে পারে। এটা একটা কথা, কিন্তু এটা শ্রুতি মধুর করতেই বলা হয় এমনটা ভাববেন না। এটা আমাদের একটা অপারগতা। আমরা খুব স্বাভাবিক ছোটকাল থেকে বাংলা এবং ইংরেজি একসাথে পড়াশোনা করে আসছি। বিশেষত ইঞ্জিনিয়ারিং এ যখন আপনি আসছেন কিংবা আপনি যখন হায়ার স্টাডিজে যাচ্ছেন ইন জেনারেল, খুব স্বাভাবিকভাবে আপনার পুরো এডুকেশনটাই চলে যাচ্ছে হচ্ছে ইংলিশের দিকে। তো কাজে আপনার জন্য আসলে কঠিন হয়ে যায় একটা সময়ের পরে যে একটানা কেবলমাত্র বাংলায় কথা বলাটা। ঠিক আছে? সো এটা এমন না যেটা শ্রুতিমধুর করতে করা হয়, এটা একটা বদঅভ্যাস যেটা আমাদের কাটিয়ে ওঠার চর্চা করা উচিত। আচ্ছা, কিন্তু এবার ধরুন পাবলিক স্পিকিং এর যে আমি শুরুতে যেটা বললাম যে আমাদের তো আসলে অনেক রকমের প্ল্যাটফর্ম আছে। আজকে যদি আমাকে কোনো একটা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় আমি দাঁড়াই, বাংলা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, সেক্ষেত্রে কি আমি ইংরেজিতে কথা বলাটা কি আসলে আমার ক্ষেত্রে মানানসই হবে? না, একদমই না। মানানসই তো হবেই না, এমন কি যদি আপনি ইংরেজিতে কথা বলেন আপনার ওখানে নম্বর কাটা যাবে। আমাদের যদি নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা হয় সেক্ষেত্রে তো আরোই না, কারণ খেয়াল করুন নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো সেটা আমাদেরকে একটা নির্দিষ্ট সময় আগে দিয়ে দেওয়া হয়, কখনো কখনো 7 দিন আগেও দিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনার কাছ থেকে এটাই আশা করা হচ্ছে যে আপনি একটা বেশ ভালো আহ ইয়া করে মানে প্রিপারেশন নিয়ে আসবেন, প্র্যাকটিস করে আসবেন। কাজে এমন একটা জায়গাতে আসলে আপনার ইংরেজি শব্দের ব্যবহার করারই কথা না, তাই না? বারোয়ারি বিতর্কেও একদমই না। কিন্তু খেয়াল করুন যে আপনি আজকে কারো ওয়ার্কশপ নিচ্ছেন, কিংবা আজকে আপনি আপনার কোনো একটা কনফারেন্সে আপনার পেপার নিয়ে কথা বলছেন, হ্যাঁ,
কিংবা আপনি একটা বড় প্রেজেন্টেশন দিচ্ছেন। হ্যাঁ, এই জাতীয় ক্ষেত্রগুলো কিন্তু দিন শেষে আপনার পাবলিক স্পিকিং এর মধ্যেই পড়ে। কিংবা ধরে নিলাম যে আমাদের এখান থেকে বিশিষ্ট রাজনীতিবিদ কোনো না কোনো একদিন আপনারা সবাই হবেন, এবং সেক্ষেত্রে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বক্তব্য হাটে মাঠে ঘাটে দিবেন, ঠিক আছে? এমন ক্ষেত্রেও আসলে এটা হতে পারে যে আপনার ইংরেজি শব্দের ব্যবহার হয়েছে, কিন্তু এমনটা হওয়া উচিত না। এই জায়গাটাতে আপনাদের চেষ্টা করতে হবে না করার। আর বাকিগুলো যেটা বললাম, উপস্থিত বক্তৃতা এবং নির্ধারিত বক্তৃতাতে করাই যাবে না, একদমই না। আচ্ছা, আপনি কি প্রশ্নটা, আপনার কাছে কি ক্লিয়ার হয়েছে উত্তরটা? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আরো কোনো প্রশ্ন? আম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কোনো বিতর্কে যুক্তি দেওয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলো লক্ষ্য রাখা উচিত যাতে করে বক্তব্য সুন্দর হবে? আচ্ছা, যদিও বা আমরা কথা বলছেন পাবলিক স্পিকিং নিয়ে, বাট হ্যাঁ, বিতর্ক দিন শেষে চিন্তা করতে গেলে এক ধরনের পাবলিক স্পিকিংই। এবং সেক্ষেত্রে কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, আমরা আশা রাখছি যে আমাদের বিতর্ক নিয়ে, বিতর্কের যে কেস বিল্ডিং থাকে আমাদেরকে, অর্থাৎ আমাদের এন্টায়ার আর্গুমেন্টেশন কেমন হবে, কেসটা কেমন হবে, এগুলো নিয়ে আমরা আরো কিছু ওয়ার্কশপ করবো যেখানে এগুলো নিয়ে ডিটেলসে কথা বলা হবে। তবে যদি আমি ছোট করে বলি যে বিতর্কে যুক্তি দেওয়ার ক্ষেত্রে যে জিনিসগুলোর লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে ভুলভাল কথা বলা যাবে না। হ্যাঁ, একদম বেসিক একটা বিষয় যে ভুলভাল কথা বলতে এই জিনিসটা ধরে নেওয়া যে কোনো কিছুকে, আহ, আমি হয়তো কোনো একটা তথ্য আমি জাস্ট আমার মন চাচ্ছে আমি বলে দিলাম, এই জাতীয় কাজগুলো আসলে আমরা না করি। আমি একদম রিসেন্ট টাইমে বেশ কিছু বিতর্কে দেখছি যে মানুষজন একদম ভুল ইনফরমেশন দিয়ে হচ্ছে বিতর্ক করার চেষ্টা করছে। এই কাজটা করা যাবে না একদমই। যুক্তি দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমি আসলে কিসের উদ্দেশ্যে আজকে বিতর্ক করছি, আমাকে আজকে যে টপিকটা দেওয়া হয়েছে আমি সেটার পক্ষে আছি না বিপক্ষে আছি, এবং আমি যে কথাটাই বলি সেটা আমার যে দলীয় স্ট্যান্ড, হ্যাঁ, কোনোভাবেই যাতে তার বিরুদ্ধে না যায়। এই দুটো বিষয় যদি খেয়াল রেখে আগানো যায়, বাকিগুলা ধীরে ধীরে শিখে ফেলা যাবে। হ্যাঁ। আহ আসসালামু আলাইকুম আপু। অনেক টার্ম আছে যেগুলো ইংরেজি ভার্সনে বেশি ব্যবহৃত হয়, সেসব টার্মস কেও কি বাংলায় বলতে হবে? আচ্ছা, বেশি ব্যবহৃত হয় এমন ক্ষেত্রে আপনার চেষ্টা করা দরকার যে হ্যাঁ সেগুলো বাংলাতে বলা, যদি আপনার ওই যে যেটা বলছিলাম যে উপস্থিত বক্তৃতা এবং নির্ধারিত বক্তৃতা হয়ে থাকে। তবে কিছু ইংরেজি শব্দ আছে যেগুলো সচরাচর আমরা কোনো বাংলা টার্মই ব্যবহার করি না। খেয়াল করে দেখুন, পাবলিক স্পিকিং, এটাকে আপনি বাংলাতে আসলে বলবেনটা কি? হ্যাঁ, মানে আমি বলছি না যে এটা কোনো বাংলা কোনো কথাই নাই, কিন্তু আমরা সচরাচর একদমই ব্যবহার করি না পাবলিক স্পিকিং এর বাংলা, আই কন্ট্যাক্ট, এই জাতীয় শব্দের বাংলা। ঠিক আছে? তো এইরকম কিছু একটা যদি হয়ে থাকে, আপনি আজকে কোনো একটা আহ বিষয়ে ধরে নিলাম যে নির্ধারিত বক্তৃতায় দিচ্ছেন, এবং সেখানে আপনাকে যেগুলো নিয়ে কথা বলতে হচ্ছে, খেয়াল সেক্ষেত্রে ধরে ধরে নিলাম যে রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসগুলো নিয়ে আজকে আপনাকে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, আপনি বলতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে এমন ক্ষেত্রে যদি আপনি ইংরেজি শব্দটাকে বা ইংরেজি টার্মটাকেও ব্যবহার করেন, তাতে আসলে সবিশেষ কোনো আপত্তি নাই। তবে আপনাকে মাথায় রাখতে হবে যে দৈনন্দিন আপনার যে ভাব প্রকাশের যে জায়গাগুলো, টার্ম তো টার্ম, কিন্তু আপনি যেটা দিয়ে আপনার বক্তব্যকে তুলতে চাচ্ছেন, আপনার যুক্তিটা দিতে চাচ্ছেন, সেটা যেন অন্তত বাংলাতে হয়। আচ্ছা, আর কি কোনো তেমন কোনো প্রশ্ন আছে? কথার আঞ্চলিকতা দূর করাটা, হ্যাঁ, এটা বেশ ভালো একটা বিষয়। আমাদের অনেকের ভেতরে কথার আঞ্চলিকতা আছে, যেটা থাকাটা স্বাভাবিক। আম, আমরা আমাদের অঞ্চল থেকে যেই জাতীয়, মানে যেভাবে আমি সবসময় ভাষা শুনে আসি, আমরা কিন্তু দিন শেষে ভাষাটাকে বলিও সেভাবে। কাজে কথার আঞ্চলিকতার যখন প্রশ্ন আসে, আমার প্রথম যে কথাটা আমি সবসময় বলতে চাই সেটা হচ্ছে এটা নিয়ে আপনি হীনমন্যতায় ভুগবেন না কখনোই। এটা আসলে আপনার কোনো দুর্বলতা না। তবে যদি এমন হয়ে থাকে যে হ্যাঁ, যখনই আমরা কোনো প্ল্যাটফর্মে দাঁড়াই তখন আমাদেরকে আহ যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটু ফর্মালি কথা বলার চেষ্টা করতে হয়, সেক্ষেত্রে কেবল এবং কেবলমাত্র একটাই আছে যেটা খুব ইফেক্টিভলি কাজ করবে, সেটা হচ্ছে যে আপনি কথা বলেন, প্রচুর কথা বলেন।
যে ভাষায় আপনি কথা বলতে চাচ্ছেন। অর্থাৎ আমি ধরে নিলাম আজকে আপনি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে চাচ্ছেন। আপনি আপনার লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টে এই জিনিসটাকে অ্যাপ্লাই করা শুরু করেন। আপনি আপনার ফ্রেন্ডের সাথে যখন কথা বলছেন, আপনি চেষ্টা করেন শুদ্ধ বাংলা ভাষায় কথা বলেন, আপনার পরিবারের সাথে এবং অন্যান্য সকল জায়গায়। আপনি যত বেশি জিনিসটাকে চর্চা করবেন, লজ্জাটা কাটিয়ে, এবং দেখবেন যে আপনি যখন এই কাজটা করছেন, এই কাটিয়ে ওঠার চেষ্টাটা করছেন, আপনাকে অনেকে অনেক কথা বলবে, যেটাকে আমরা ইউজুয়ালি পচানি বলি। ফ্রেন্ডের কাজটা একটু বেশি করে, তবে ওগুলো আপনার গায়ে লাগানো যাবে না। আর হচ্ছে যে আরেকটা যে জিনিসটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে একটু বই পড়া। হ্যাঁ, আমাদের ভেতরে বই পড়ার চর্চাটা একদমই কমে গেছে, কিন্তু আসলে আপনি যদি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে চান, বই পড়া অনেক বেশি আপনাকে সাহায্য করতে পারে। বাংলা বিভিন্ন বই পড়া, সেটা হচ্ছে ফিকশন হতে পারে, নন ফিকশন হতে পারে। আচ্ছা, মেহেদি ভাই চলে এসেছে, আমি লাস্ট যে দুটো কোশ্চেন আছে এগুলো নিয়েই ছেড়ে দিচ্ছি। আমি হয়তো মাথায় খুব ভালো একটা বক্তব্য প্ল্যান করে ফেললাম, কিন্তু সেটাকে মুখে সুন্দর করে গুছিয়ে প্রকাশ করতে পারি না। অর্থাৎ মাথা আর মুখের কানেকশন খুব একটা ভালো না। এটাতে কিভাবে উন্নতি করতে পারি? হ্যাঁ, এটাই আমি আমার বক্তব্যে, যখন আমি ওয়ার্কশপের সেশনের ভেতরে ছিলাম, এই জিনিসটা বলছিলাম যে এটা হতে পারে যে আমাদের মাথার ভেতরে অনেক কিছু চলছে। আমি হয়তো একটা স্ট্রাকচার লিখে রেখেছি, কিন্তু এটা আমি হয়তো বলে শেষ করে উঠতে পারছি না। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার বক্তব্যটা খুব দ্রুত শেষ করতে না চাওয়াটা। আমাদের মাথায় যখন অনেক বেশি কথা থাকে, হাতে সময় কম থাকে, আমাদের একটা প্রবণতা হচ্ছে খুব দ্রুত সবকিছু বলতে যাওয়া। এবং এই দ্রুত বলতে গিয়ে আমরা কথাগুলোকে গুলিয়ে ফেলি, অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু হচ্ছে, এই যে আপনি যেটা বলছেন যে মাথা আর মুখের কানেকশন, মজার একটা টার্ম, এই জিনিসটা ঠিক থাকে না। চেষ্টা করতে হবে শুরুটা খুব ধীরস্থির ভাবে করা, ধীরে ধীরে হচ্ছে কথা বলা, দেখবেন যে অটোমেটিক আপনার মাথায় একটার পর একটা কথা চলে আসবে। এক। দুই নাম্বার বিষয়, যে যদি আপনার উপস্থিত বা নির্ধারিত বক্তৃতা হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি এটার জন্য 5 থেকে 7 মিনিটের সময় পেয়ে থাকেন একটা স্ক্রিপ্ট সাজানোর, আপনি আর মাথায় যখনই ভালো যে কথাগুলো আসছে, আপনি সেগুলোকে কিওয়ার্ডে লিখবেন। প্রথমে এগুলো সবকিছু লিখে ফেলবেন এবং তারপর একটু সাজিয়ে নিবেন যে কোনটার পরে কোনটা লাগলে আপনি নাম্বারিং করবেন, যে 1 2 3, বা আহ, যেভাবে আপনার নাম্বারিং করতে সুবিধা হয় না কেন, দেখবেন যে এই সমস্যাটা আপনার অনেকখানি কেটে গেছে। এরপরের প্রশ্নটা হচ্ছে অডিয়েন্স এবং অ্যাটেনশন ধরে রাখতে আর এন্টারটেইন রাখতে কি কি করা উচিত? স্পিকিং, পাবলিক স্পিকিং, যদি আমি আবার বলছি, যদি বক্তৃতা প্রতিযোগিতা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার মজার দুটো কাজ হচ্ছে আহ বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কবিতার লাইন, যেটা আপনার টপিকের সাথে রিলেটেড, আহ যারা মহান ব্যক্তিবর্গ আছেন তাদের বিভিন্ন উক্তি এবং বাণী, এগুলো দেওয়া। এবং হুটহাট খুব এক্সপ্রেশনের সাথে আহ আপনার ভয়েস নোটটাকে একটু আগে পরে করে একটু তথ্য দেওয়া, দেখবেন যে এতে এতে হচ্ছে কাজে দেয়। আর যদি আপনি অন্য যে কোনো প্ল্যাটফর্মে থেকে থাকেন, সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন যে যদি জোকস ক্র্যাক করা পসিবল হয়, জোকস ক্র্যাক করা, অবভিয়াসলি মানুষকে অফেন্ড করে না এমন জোকস। আচ্ছা, আপাতত আমি আর কোনো প্রশ্ন নিচ্ছি না। আশা করি যে সেশনটা আপনাদের একটু হলেও কাজে লেগেছে। আরেকবার বলি, এটা আমাদের খুবই ইনিশিয়াল লেভেলের একটা সেশন। আপনারা পরবর্তীতে হয়তো আরো বেশ কিছু ভালো ভালো সেশন পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের এই সেশন, স্পিক উইথ কনফিডেন্স মাস্টারিং পাবলিক স্পিকিং এর প্রথম অংশ। অসংখ্য ধন্যবাদ জান্নাতুল মা অনন্যা আপুকে, সাবেক সভাপতি রুয়েট ডিবেটিং ক্লাব। আপনারা খেয়াল করেছেন ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রুয়েট ডিবেটিং ক্লাবের সাবেক সহ সভাপতি, বাংলা ও ইংরেজি বিতর্ক, মোহাম্মদ মেহেদী হাসান ভাই। তো সবার উদ্দেশ্যে একটা অনুরোধ, যেহেতু আপু এখনো আছেন এবং ভাই এসে জয়েন করেছেন, তো সবাইকে অনুরোধ করব আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনাদের ভিডিওগুলো একটি একটু অন করবেন। আমরা স্মৃতি হিসেবে একটি স্ন্যাপ রেখে দিতে চাচ্ছি। সবাইকে অনুরোধ করব আপনাদের ভিডিওগুলো অন করার জন্য। আমরা স্মৃতি হিসেবে একটি স্ক্রিনশট রেখে দেব।
জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপুকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রাণবন্ত এবং উপভোগ্য সেশনটিতে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমাদের অফলাইনে সেশন হবে কিনা। সবার জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের সার্চ ফর ডিবেটার অর্থাৎ নবীন সিরিজের ওরিয়েন্টেশনের যে প্রোগ্রামটি হবে এর পরপরই মূলত আমাদের একটি ফ্রেশার্স ওয়ার্কশপ হবে এবং এর পরবর্তীতে আমাদের পরিকল্পনা আছে যে বিষয়ভিত্তিক সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আমাদের ওয়ার্কশপ পরিচালনা করার। তো আশা করি আপনারা সেই ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণ করবেন এবং আমরা এও আশা করছি সামনের ওয়ার্কশপগুলোতে আমরা মাওয়া আপুকে ইনস্ট্রাক্টর হিসেবে পাবো। আপুকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সেশনের পরবর্তী অংশে যেতে যাচ্ছি। এ পর্যায়ে পাবলিক স্পিকিং ইংলিশ আজকের এই সেশনের বাকি অংশ পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মেহেদী হাসান ভাইকে, সাবেক সহসভাপতি, বাংলা ও ইংরেজি বিতর্ক, রুয়েট ডিবেটিং ক্লাব। ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, লাউড এন্ড ক্লিয়ার। ওকে, অসংখ্য ধন্যবাদ তানজিমুল আমাকে ফ্লোর প্রদান করার জন্য। গ্রেট ডিবেটিং ক্লাবকে অসংখ্য কৃতজ্ঞতা এরকম সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে মোর দেন 60 পার্টিসিপেন্টস আজকের এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে, সো দ্যাটস এ হিউজ নাম্বার। So I'm feeling motivated at this session. So, ladies and gentlemen, I warmly welcome you all to the session, the Mastering the Art of Public Speaking. And our goal is to speak with confidence and impact. So I guess যে যদিও সেশনটা হচ্ছে ইংলিশ পাবলিক স্পিকিং নিয়ে, তো বেসিক্যালি আসলে ইংলিশ পাবলিক স্পিকিং এবং বাংলা পাবলিক স্পিকিং এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। জাস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে মেইন ডিসাইডিং ফ্যাক্টর। সো দেখা যাচ্ছে যে 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 ছেলেটা অথবা যে মেয়েটা বাংলায় কথা বলতে পারে কনফিডেন্টলি, যে জেস্টার পোস্টার, যে ন্যাচারালি যে জেস্টার পোস্টার থাকে, ঠিক একই প্রসেসে সে কিন্তু একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি অর্জন করে সে কিন্তু ইংলিশও ভালো করতে পারে। সো যে সকল জিনিসগুলো আমার পূর্ববর্তী বক্তা, চমৎকার একজন পাবলিক স্পিকার জান্নাতুল মা অনন্যা যে টপিকগুলো আলোচনা করেছে, হয়তোবা মোরলেস প্রিটি সিমিলার। জাস্ট আমি হয়তোবা কিছু জিনিস অ্যাড করার চেষ্টা করব। এবং পার্টিকুলারলি একটা ইংলিশ বিষয় যখন তোমাদেরকে দেওয়া হবে তখন তোমরা কিভাবে স্টার্টিং করবা, কিংবা ইংলিশের ক্ষেত্রে হয়তোবা একটু কিছু ভ্যারিয়েশন নিয়ে আসার দরকার। সো আমরা সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। পরের স্লাইডে যাও। আচ্ছা, প্রথমে যে জিনিসটা আছে আসলে সেইটা হইতেছে আসলে খুব একাডেমিক কথাবার্তা। এটা আসলে ফর্মালিটিস, যে আমরা আসলে আজকে এই যে ওয়ার্কশপটা করতেছি সেটা আসলে আমরা কি জন্য করছি, কিংবা এট দি এন্ড অফ দি সেশন আমাদের আসলে আউটপুটটা কি হবে। সো আসলে আমরা যে জিনিসটা শিখতে চাই সেটা হচ্ছে মানে কিভাবে অডিয়েন্স ভীতি, অর্থাৎ সামনে অনেক বেশি মানুষ থাকলে আমরা কিভাবে কনফিডেন্টলি কথা বলতে পারবো, এবং অনেকের যে জড়তা কাজ করে, যে নার্ভাসনেসটা থাকে, অথবা দেখা যাচ্ছে যে অনেকে এমনি একা একা খুব ভালো কথা বলতে পারে, কিংবা স্টেজে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালে কিভাবে মাইক্রোফোন ধরতে হয়, মাইক্রোফোনের পজিশনটা কেমন হবে, কিংবা যখন আমরা প্রেজেন্টেশন দিচ্ছি কিংবা কোনো একটা কেস কম্পিটিশনে যাচ্ছি, ইন দ্যাট কেস আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে, সেই জিনিসগুলো আসলে আজকের ওয়ার্কশপ থেকে আমরা শেখার চেষ্টা করব। কিন্তু আসলে একটা জিনিস শেখানোর আগে আসলে আমি যেটা মনে করি যে ইম্পর্টেন্ট, যে আসলে সেই জিনিসটা শিখলে আমাদের আসলে প্র্যাকটিক্যালি কি বেনিফিটটা হবে। যদি আমরা এই জিনিসটা জানতে পারি যে আসলে আমি যে জিনিসটা শিখতে যাচ্ছি নেক্সট কয়েক কিছু সময়ের জন্য, সেই জিনিসটা যদি আমি শিখতে পারি, তাহলে আমি বাকিদের তুলনায় কিভাবে ডিফারেন্ট, অর্থাৎ আমি আমার ফিল্ডে কিভাবে ইম্প্যাক্ট রাখতে পারবো। হ্যাঁ, সেই জিনিসটা আমরা এখন দেখবো। সো আজকে পরের স্লাইডে যাও। আমরা আসলে দেখবো যে আজকে যদি আমরা এই ওয়ার্কশপটা করি তাহলে আসলে বেসিক্যালি আমরা কিভাবে আমাদের হেল্পফুল হবে। আমি আমার জায়গা থেকে কিংবা আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু জিনিস শেয়ার করি।
প্রথমত হচ্ছে আমরা যারা যেহেতু এখানে মোস্ট অফ দি আই থিঙ্ক রুয়েট ডিসি অথবা রুয়েটের পার্টিসিপেন্ট যারা আছো, আমরা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছি, আসলে আমাদের ফার্স্ট অফ অল একাডেমিক যে ব্যাপারটা থাকে, অনেকের ইংলিশ ডিপার্টমেন্টের কোর্স থাকে, অনেকের দেখা যাচ্ছে প্রায়ই হচ্ছে প্রেজেন্টেশন দিতে হয়, অনেক ডিপার্টমেন্টে অনেক ল্যাবে কিংবা হচ্ছে সেশনাল কোর্স গুলোতে আসলে ল্যাব ফাইনাল নেওয়া হয়, কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে প্রজেক্ট দেওয়া হয়, সেগুলো প্রেজেন্টেশন দিতে হয়। তো সব জায়গাতে আসলে এই প্রেজেন্টেশন স্কিলটা দরকার হয়, এবং সবগুলো ডিপার্টমেন্টের আমাদের যে থিসিস থাকে, কোনো কোনো ডিপার্টমেন্টের কেস স্টাডিজ থাকে। তো এই জিনিসগুলো যখন একজন ভালো একজন স্টুডেন্ট, যখন একজন ভালো প্রেজেন্টার হয়, ভালো একজন বক্তা হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে অটোমেটিকলি এই সকল ফিল্ড গুলোতে ভালো করে। দেখা যাচ্ছে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমি হয়তোবা যে একাডেমিক যে থিসিস করেছিলাম, কিংবা দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু আমি ত্রিপলি ডিপার্টমেন্টের, সো আমাদের হচ্ছে ইলেকট্রনিক শপ প্র্যাকটিস নামে একটা কোর্স ছিল যেখানে প্রজেক্ট সাবমিট করতে হয়, এবং লাস্টে এমবেডেড সিস্টেম নামে একটা কোর্স ছিল। সেই দুইটা কোর্সে আমাকে প্রজেক্ট প্রেজেন্টেশন দিতে হয়েছে। সো আমি দেখেছি যে বাকি যে টিমগুলো দেখা যাচ্ছে যে আমার থেকে বেটার প্রজেক্ট ছিল, কিন্তু জাস্ট ভালো বক্তা হওয়ার কারণে আমি কিন্তু সব জায়গায় এই সকল ক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়েছি, কিংবা টিচাররাও আমাকে ওইভাবে প্রশ্ন করতো না, কিংবা প্রশ্ন করলেও আমি সেরকম কনফিডেন্টের সাথে উত্তর দিতে পারতাম। সো আলটিমেটলি আমি দেখেছি যে আমাদের ব্যাচমেটরা যারা পাবলিক স্পিকিং হিসেবে ভালো ছিল, তারা এই সকল কোর্স গুলোতে ইভেন্চুয়ালি ভালো করে। সেকেন্ডলি, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো, তুমি যেই ফিল্ডেই যাও, তোমাকে পাবলিক ডিলিংস করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ সেলসে যায়, কেউ দেখা যাচ্ছে যে কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে যে বর্তমান যুগে বিসিএস দিচ্ছে, কেউ বাইরে হায়ার স্টাডিজের জন্য যাচ্ছে। তো তুমি হায়ার স্টাডিজের জন্য যখন ভিসার ইন্টারভিউ দিতে যাবা, তখনও কিন্তু তোমার এই পার্টিকুলারলি এই জিনিসটা দরকার হবে যে আসলে তোমাকে যখন বিভিন্ন প্রশ্ন করবে বিভিন্ন ইন্টারভিউ, কিংবা তুমি যখন বিভিন্ন প্রফেসরকে ফেস করবা বিভিন্ন ইন্টারভিউ দেওয়ার জন্য, এছাড়া আইএলটিএস বলো, কিংবা হচ্ছে যে ধরনের টোফেল যে টেস্ট গুলো রয়েছে, কিংবা ধরো পার্সোনাল অন্য কোনো ধরনের ইন্টারন্যাশনাল তুমি কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করছো, প্রোগ্রামে অ্যাটেন্ড করছো, তো সব জায়গাতে তোমার এই পাবলিক স্পিকিংটা দরকার আছে। দেন হচ্ছে আমি দেখেছি যে তুমি যখন চাকরি বাকরিতে ঢুকবা, তখন দেখা যায় যে তোমার ব্যাচের হয়তো বা আরো 15-20 জন একই ব্যাচে তোমরা জয়েন করছো, কিন্তু দেখা যাচ্ছে যাদের পাবলিক স্পিকিং স্কিলটা ভালো আছে, তাদেরকে দেখা যাচ্ছে সবাই সামনে এগিয়ে দিচ্ছে। তুমি গিয়ে দেখবা যে তোমার একটা অটোমেটিকলি একটা হোল্ডিং তৈরি হচ্ছে, তুমি সবার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি যেটা আমরা বলে থাকি, একজন ভালো বক্তা কিন্তু একজন ভালো লিডার হওয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকে। সুতরাং আমি যেটা বলার চেষ্টা করছি যে বর্তমান যুগে আমরা জানি যে এই একবিংশ শতাব্দীতে কিছু কিছু সফট স্কিলের দরকার আছে আমাদের। সে সফট স্কিলের মধ্যে আমি সব থেকে বেশি এগিয়ে রাখবো এই প্রেজেন্টেশন স্কিলকে, কারণ এটি তোমার নেগোশিয়েটিং পাওয়ার ইম্পাওয়ার করবে, তোমার কনফিডেন্স বুস্ট করবে। তুমি যে জায়গাতেই মানে ইন্টারভিউ ফেস করো না কেন, সেটা হতে পারে হায়ার স্টাডি পারপোজে, সেটা হতে পারে জব ইন্টারভিউর ক্ষেত্রে, সেটা হতে পারে একাডেমিক কোন ক্ষেত্রে, সো ইন মোস্ট অফ দি কেসেস, আর যদি ইংলিশ ভালো জানা থাকে, সো এটা তো অবশ্যই একটা আপার হ্যান্ড। সো কেউ দেখা যাচ্ছে যে অনেকে ভালো বাংলা বক্তা, কিন্তু দেখা যাচ্ছে যে ইংরেজি বিষয়ের উপরে সে বলতে একটু নার্ভাস ফেস করছে। সুতরাং আমাদের প্রেজেন্টেশন, আমাদের কেস স্টাডি বলো, আমাদের থিসিস বলো, আমাদের হায়ার স্টাডি বলো, সবকিছুতে কিন্তু আমাদেরকে ইংলিশে ফেস করতে হবে। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি কেউ এই ইংলিশে এক্সেল করতে পারি, তাহলে সেটা আমাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে, ইভেনচুয়ালি আমাদের একাডেমিক যে পারফরমেন্সটা সেটাও ভালো হবে। তো এবার আমরা যাচ্ছি যে আমরা দেখে নিলাম যে আসলে কি কি ইম্পর্টেন্স, এবং আমি আমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলি। আমি কিন্তু যখন স্টুডেন্ট লাইফে, যেহেতু আমি একটা ক্লাবই করতাম বেসিক্যালি, রুয়েট ডিবেটিং ক্লাব, সো সেখানে আমি দেখেছি যে আমি ইউনিসেফের একটা প্রজেক্টে ছিলাম, এবং সেখানে কিন্তু আমাকে ইন্টারভিউ বলতে বলা হয়েছিল, একটা টপিক দিয়ে বলেছে যে তুমি 3 মিনিট কথা বলো একটা পার্টিকুলার টপিকের উপরে। সুতরাং আমি কিন্তু সেখানে আমি পাবলিক স্পিকিং এ ভালো ছিলাম বলে কিন্তু আমি কিন্তু স্টুডেন্ট লাইফেই কিন্তু একটা প্রজেক্টে কিন্তু কাজ করার সৌভাগ্য হয়েছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা যে ডিপার্টমেন্টে আছো, যেই ফিল্ডে যেতে চাও না কেন, এই ইংলিশ পাবলিক স্পিকিংটা তোমার বাকি আর 10 জন ক্লাসমেটের থেকে তোমাকে যোজন যোজন গুণ এগিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? সো এবার আসি যে আমরা কিভাবে আসলে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আমাদের কি কি ভুলগুলো হয় সেই জিনিসগুলো আমরা দেখব। যে আসলে আমাদের মোস্ট অফ দি ক্ষেত্রে আমাদের আসলে কমন চ্যালেঞ্জ কি। আমরা দেখেছি যে অনেক সময় প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি হয়, প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেটি হয় যে আমরা সামনে দাঁড়ালাম, খুব ভালো প্রিপারেশন নিয়েছি, লাইব্রেরিতে প্র্যাকটিস করেছি, হলে প্র্যাকটিস করেছি, রুমে প্র্যাকটিস করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমি সবার সামনে দাঁড়ালাম, সামনে
সব ক্লাসমেট তাকিয়ে আছে, কেউ হাসছে পেছন থেকে, কেউ বন্ধুরা একটু দুষ্টুমি করার চেষ্টা করছে। তো দেখা যাচ্ছে আহ এই যে আহ, একটা আতঙ্ক, এই যে একটা ভয়, আমরা হুট করে আমরা ভুলে যাই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের সাথে অলওয়েজ আমরা যেই একটা ছোট আকারের যে আমাদের যে নোটস যেগুলো পাওয়া যায়, সেটা করে পয়েন্ট গুলো কিন্তু আমরা হাতে লিখে লিখে নিতে পারি। ইভেন যখন আমরা জানি যে আমরা যখন বিভিন্ন বিতার্কিকরাও যখন বিতর্ক করে, তারাও কিন্তু তাদের যে পয়েন্ট গুলো সেগুলো কিন্তু নোট রাখে। পুরো স্পিচের যদি নোট না রাখা হয়, কোর পয়েন্ট গুলো, যে আসলে যেমন আমি এই স্লাইডের যে কোনটার পরে কোনটা, যেহেতু স্লাইড আমি প্লে করছি না, কিন্তু আমার কিন্তু লেখা আছে যে আসলে কোন স্লাইডের পর কোন স্লাইডটা হবে, শর্ট করে লিখে নিয়েছি। তারপরে আমি যেটা বলার চেষ্টা করছি, সব থেকে বড় যে চ্যালেঞ্জটা আমাদেরকে ফেস করতে হয়, যে কথা বলা শুরু করছি, দেখা যাচ্ছে যে সামনে যে অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সটা আসলে দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট হারিয়ে ফেললো, কিংবা দেখা যাচ্ছে শুরুর দিকে ইন্টারেস্ট থাকলে কেউ আর আমার দিকে মনোযোগ দিচ্ছে না, কেউ নিজের কাজ করছে, কেউ মোবাইল ফোন টিপছে, কেউ নিজেদের মধ্যে গসিপ করছে। এই জিনিসটা যে যত ভালো বক্তা, সে তত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে। সো এই অডিয়েন্সের ইন্টারেস্টটা ধরে রাখার জন্য সব থেকে যে ভালো জিনিসটা আমার কাছে মনে হয়, যে তোমরা যদি শুরুতে একটি পাঁচ লাইন অ্যাড করে দিতে পারো, মানে ইনোভেটিভ কিছু। যেমন আমি রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছিলাম। সো এখানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম থেকে একটা ফটোগ্রাফার আসছিল, প্রীত রেজা। খুব বিখ্যাত। তোমরা কি কেউ নাম শুনেছো প্রীত রেজা ফটোগ্রাফার? তো রেসপন্স করো, কেউ চেনো প্রীত রেজা ফটোগ্রাফার? খুব রিনাউন্ড ফটোগ্রাফার। এনিওয়ান? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে নাকি মানে শোনা যাচ্ছে না কোনটা? যেভাবে শোনা যায়। আচ্ছা, তোমরা কি কেউ মানে প্রীত রেজার নাম শুনেছো? এই রিনাউন্ড ফটোগ্রাফার বাংলাদেশ, খুবই বিখ্যাত। আচ্ছা, অলরাইট। সো আমি যে সেশনে দেখেছিলাম যে সবাই তার আগের সেশনে একটু ঘুমিয়ে যাচ্ছিল, কারো অ্যাটেনশন ছিল না। তো উনি কি করলেন, উনি আসলে স্টেজে উঠলেন না। তাকে যখন ফ্লোর দেওয়া হলো, তিনি সরাসরি মাইক্রোফোনের সামনে গেলেন। তিনি কি করলেন, তিনি অডিয়েন্সের মাঝে গিয়ে পকেট থেকে চকলেট বের করে র্যান্ডমলি থ্রো করা শুরু করলো। দেখা যাচ্ছে তার পকেটে আগে থেকে হি ওয়াজ প্রিপেয়ার, যে তার পকেটে 5টা চকলেট ছিল। সে দেখা গেল সবাইকে থ্রো করে দিল, যে যার হাতে পড়লো র্যান্ডমলি। সে কিন্তু মানে উই আর নট রেডি ফর দিস। তো এতে করে কি হলো, এই যে আমরা সবাই একটু ঘুমাচ্ছিলাম, একটু ঝিমাচ্ছিলাম, হুট করে সবাই কিন্তু আমরা একটু দেখা যাচ্ছে যে মানে অ্যাক্টিভেট হয়ে গেলাম। সো তারপরে তিনি যখন কথাগুলো বলা শুরু করলেন, তখন কিন্তু আমরা কিন্তু ওই অ্যাটেনশনটা কিন্তু আমরা তখন এক্সাইটেড ছিলাম আসলে তিনি কি বলতে চাচ্ছেন। তার এন্ট্রিটা চমৎকার ছিল। সুতরাং এরকম ইনোভেটিভ কোনো কিছু, যে ধরো আগে কখনো কেউ দেখেনি, কিংবা জিনিসটা একটু নতুন হয়েছে, হ্যাঁ, এটা এক এক প্রকার হতে পারে। তারপরে হতে পারে যে তুমি যে অডিয়েন্সটা যে থাকবে, যে ব্রাঞ্চের থাকবে, যেমন ধরো যদি স্টুডেন্ট হয়, তাহলে স্টুডেন্টরা যে জিনিসগুলো সিমিলার ইন্টারেস্ট, ওদেরকে রিলেট করে একটা স্টোরি বলা যেতে পারে। কিংবা তুমি সিমিলার কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, যেটা আসলে সবাই শুনবে, কিংবা কোনো একটা থ্রিলিং কিংবা কোনো একটা ইমোশনাল স্টোরি হতে পারে। সেটা প্র্যাকটিক্যাল হতে পারে, কিংবা একটা চাপাবাজি করে একটা গল্প বানাই ফেললা ইনস্ট্যান্টলি। কিংবা যদি টপিকটা যদি তোমার পরিচিত থাকে, তাহলে আগে থেকেই তুমি প্রিপারেশন নিলা। তো এই জাতীয় ক্ষেত্রে যেটি হয়, যে শুরুর দিকে একটু ইমোশনালি সবাইকে যাতে টাচ করা যায়, এরকম প্র্যাকটিক্যাল কোনো স্টোরি, অথবা কোনো একটা নাটকীয়তা। হ্যাঁ, এটা হতে পারে তুমি কোনো একটা গান গিয়ে বসলা, কিংবা দেখা যাচ্ছে যে তুমি কোনো অডিয়েন্সকে হুট করে দাঁড়িয়ে কোনো একটা প্রশ্ন করতে বসলা। হ্যাঁ, মানে এটা হতে হবে খুব নাটকীয়, ন্যাচারাল, মানে হুট করে। মানে এমন না যে তুমি স্পিচ শুরু করলা, এরপরে দাঁড়িয়ে প্রশ্ন করা শুরু করলা, ব্যাপারটা এরকম না। বিফোর ইউ স্টার্ট ইউর স্পিচ, তোমাকে যেটা করতে হবে, যে তুমি হুট করে দাঁড়িয়ে গেলা, দাঁড়িয়ে গিয়ে এমন একটা ভঙ্গিতে তুমি যখন আহ হুট করে তুমি যখন দাঁড়িয়ে মানে শুরু করবা, তার আগে দেখা যাচ্ছে যে এমন একজনকে তুমি আগে থেকে সিলেক্ট করে রাখবা, যে তাকে যদি কোনো একটা প্রশ্ন করা হয়, তার উত্তরটা সবাই শুনতে আগ্রহী হবে, এবং সে ব্যাপারটা জানে। এমন কাউকে আবার জিজ্ঞেস করা যাবে না যে ধরো আনরেডি, কিংবা ধরো সে একটু ভেবাচেকা খেয়ে গেল, তাহলে কিন্তু তোমার এটা মানে মেরিট অ্যাড করবে না। সুতরাং আমার কাছে মনে হয় যে অডিয়েন্সের এনগেজমেন্টটা ধরে রাখার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে নাটকীয়তা, এবং এক্সেপশনাল কোনো কিছু, অথবা প্র্যাকটিক্যাল লাইফের সাথে তোমাকে রিলেট করে কোনো একটা স্টোরি বলতে হবে।
ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে, দুইটা ওয়ে। 3 নাম্বার ওয়ে আমি যেটা বলবো, যেটা ইংলিশে সব থেকে বেশি কাজে দিবে, সেটা হচ্ছে ভাইয়া ইন্টোনেশন। তো ভাইয়া ইন্টোনেশন জিনিসটা কি? আমরা যে কথা বলি, আমাদের কথা বলার যে আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ আমি একই টোনে যদি কথা বলে যাই, একই ভলিউম, একই পেসে যদি কথা বলি, তাহলে ইংলিশে যেটা হয়, মানে ইংলিশে তো আমাদের যে প্রোনাউন্সিয়েশন এমনিতেই আসলে মানে অতটা তো মানে নেটিভদের মতো না। তো দেখা যাচ্ছে যে এমনিতেই অনেক ওয়ার্ড গুলো মিসিং থাকে। সুতরাং এখানে যদি আমাদের এই ইংলিশ বলার ক্ষেত্রে আমাদের যদি ভলিউম এবং আমাদের যে ফ্লো, সেটা যদি একটু ভ্যারিয়েশন না আসে, তাহলে কি হবে? এই অডিয়েন্স কিন্তু ধীরে ধীরে তোমার হচ্ছে পার্টিকুলারলি ইন্টারেস্ট হারাইতে। আর সেকেন্ডলি হচ্ছে, যেহেতু ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, মাদার টাং না, সুতরাং আমাদের খুব কম মানুষই আছে খুব দ্রুত ইংলিশ ধরতে পারে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন বাংলায় যতটা স্পিডে কথা বলবো, পেসে কথা বলবো, ইংলিশ যখন আমি বক্তব্য দিব, তখন কিন্তু আমাদের এই ফ্লোটা খুব আস্তে আস্তে হতে হবে, এবং তোমার প্রত্যেকটা ওয়ার্ড স্পষ্ট উচ্চারণ হতে পারে। এখন মনে হইতে পারে যে ভাইয়া টাইম তো কম থাকে, আমি যদি অনেক ফাস্ট কথা বলি দেন অনেক বেশি ডেলিভারি দিতে পারবো, কিন্তু না, পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তোমরা বারাক ওবামার যদি স্পিচ দেখো, আমি একসময় ছোটবেলায় দেখতাম যে ফ্যান্টাস্টিক, মানে খুবই আস্তে কথা বলে, এবং কথা বলার মাঝে মাঝে একটু পজ দেয়, একটানা কথা বলেন না, এবং দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ড টেনে কথা বলছে। এটা হয় কি, যে অডিয়েন্স যারা সামনে থাকে তারা আসলে পার্টিকুলারলি বুঝতে পারে। সুতরাং বাংলার ক্ষেত্রে আমরা একটানা বলে গেলে আসলে শুনতে ভালো লাগে কিংবা আমরা বুঝতে পারি, কিন্তু ইংলিশের ক্ষেত্রে তোমরা এটা অবশ্যই খেয়াল রাখবা যে যখন কথা বলবা অবশ্যই তোমাদেরকে যেটি করতে হবে, তোমাদের ভলিউম এবং তোমাদের যে স্পিড, সেটা যদি আনকন্ট্রোল না হয়ে যায়, তোমাদেরকে কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। যদি সেটা করো, তাহলে দেখা যাচ্ছে কিন্তু অডিয়েন্স তোমার মধ্যে থেকে ইন্টারেস্ট হারাই ফেলতেছে, কারণ তুমি কি বলতেছো সেটা যদি বুঝতে না পারে, তাহলে কিন্তু ভাই সামনের মানুষজন কিন্তু টর্চার ফিল করবে। ঠিক আছে, যে কি বলতেছো আমি তো বুঝলামই না। হ্যাঁ, তুমি অনেক ভালো, ফ্লুয়েন্ট, অনেক সুন্দর কথা বলতেছো, ইটস ওকে, গ্রামাটিক্যালি কারেক্ট, প্রোনাউন্সিয়েশনও অনেক সুন্দর, কিন্তু যদি আমি আমার মেমোরিতে যদি প্রসেস না করতে পারি, যারা অডিয়েন্স থাকবে তারা যদি বুঝতে না পারে, তাহলে কিন্তু আলটিমেটলি এটা মানে সব থেকে বাজে এক্সপিরিয়েন্স হবে। এবং তোমরা যেটা আরেকটা জিনিস অ্যাড করতে পারো, বিভিন্ন মুভি, বিভিন্ন দেখা যাচ্ছে যে গেমিং এক্সপিরিয়েন্স, কিংবা ধরো ইয়াং জেনারেশনে কোনো ট্রেন্ডিং টপিক কিংবা কোনো ফানি ক্যারেক্টার, লাইক আমাদের সময় বিভিন্ন সময় যে ফানি ক্যারেক্টার গুলো ভাইরাল হয়, লাইক এক সময় ভাইরাল ছিল সেফুদা। হ্যাঁ, এই জাতীয় মানুষগুলোকে কিন্তু তুমি শুরুতে কোনোভাবে রিলেট করে জাস্ট অডিয়েন্সের টেস্ট চেঞ্জ করার জন্য, এবং তুমি যদি এরকম কোনো কিছু না করতে পারো, তাহলে দেখা যায় তুমি প্রেজেন্টেশন দিচ্ছ, তোমার আগে একজন প্রেজেন্টেশন দিয়ে গেছে, ওইটাতেই ছেলে পেলে অলরেডি বোরিং হয়ে গেছে। তো তোমার দিকে কিন্তু শুরুতেই ইংলিশ তো আরোই পোলাপন শুনতে চায় না। সো আমার মনে হয় যে তোমাদের ইন্টারেস্টটা শুরুতেই কিন্তু হারিয়ে যাবে। ওকে, আচ্ছা, আমার আগের স্লাইডটা একটু যাও তো, প্রিভিয়াস স্লাইডে। আচ্ছা, হ্যাঁ, এই যে যেটা আমি বলার চেষ্টা করেছি, যে খুব বেশি ফাস্ট কথা বলা যাবে না, এবং দেখো আমি যেটা বলার চেষ্টা করেছি যে ব্রিথ টেকিং, হ্যাঁ, আমরা যেই ব্রিদিং, জোরে জোরে যে শ্বাসটা নিই, আমরা এইটা ইংলিশের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যখন কথা বলা শুরু করব, তখন অলওয়েজ মানে বিফোর ইউ স্টার্ট তুমি লম্বা শ্বাস নিবা। হ্যাঁ, যেটা আমরা অনেক সময় করোনার মধ্যে অনেকে কিন্তু ওই যে লাংস এর জন্য কিন্তু আমরা এক্সারসাইজও করেছিলাম, যে ডিপ ব্রেথ নেওয়া এবং ব্রিথ ইন এবং ব্রিথ আউট। তো এই জিনিসটা যদি বাসায় একটু প্র্যাকটিস করা যায়, তাহলে কিন্তু দুইটা উপকার হবে। এক, তুমি তোমার যে পেস, তোমার যে স্পিড, সেটা তুমি কন্ট্রোল করতে পারবা। সেকেন্ডলি, তোমার যেটা হবে, তোমার যে টোন, তুমি হয় অনেক জোরে, আমি এখন অনেক জোরে কথা বলতেছি হয়তো বা, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে তোমরা অনলাইনে কানেক্টেড আছো, বা যদি আমি এই কথাটা তোমাদের সামনে বলতাম, তাহলে কিন্তু আমার ভলিউম লেভেলটা অনেকটা ন্যাচারাল টোন থাকতো, আমি ওই জিনিসটা বুঝতে পারতাম। আর অনলাইনের ক্ষেত্রে অনেকের সাউন্ড সিস্টেম, কিংবা দেখা যাচ্ছে যে অনেকে ভালো মতো ওইভাবে নেট কানেকশন পায় না, অনেক সময় শব্দগুলো ক্লিয়ার হয় না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে তোমরা ডিপ ব্রেথ যদি এক্সারসাইজ করো, তাহলে ইংলিশের ক্ষেত্রে তোমাদের যে ন্যাচারাল ইনটোনেশনটা, সেটা খুব ভালো হবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস এখানে বলতে চাই, পরের স্লাইডে যাও, সেটা হচ্ছে যে আমাদের এই প্রিভিয়াস স্লাইড, প্রিভিয়াস আগেরটাই যাও, হ্যাঁ এই তো।
এখন এইগুলো পয়েন্ট গুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমাদের এই জিনিসগুলো যদি আমি মাথার মধ্যে রাখতে পারি, তাহলে ইংলিশ পাবলিক স্পিকিংটা আমাদের ন্যাচারাল হবে। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমি কতটুকু জোরে কথা বলবো। ইংলিশ দেখবা যে বাংলার ক্ষেত্রে আমরা যতটুকু বোল্ডলি বলি, ইংলিশের ক্ষেত্রে কিন্তু পার্টিকুলারলি ভাই এত জোরে কথা বলা যাবে না। ইংলিশ, when you speak English, then you need to be cool and calm। তোমরা বিভিন্ন ইন্টারভিউ যদি দেখো, কিংবা ধরো বিভিন্ন সে জার্নালিস্টের ইন্টারভিউ যদি দেখো, কিংবা আমি একটা দেখলাম বিভিন্ন পডকাস্ট যদি দেখো, তাহলে দেখবা যে তারা খুব আস্তে কথা বলছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজটা, বডি মুভমেন্টটা খুব মানে ইম্পর্টেন্ট এখানে। সো বাংলায় দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু কিছু কবিতা আছে, অনেক বললেই আমাদেরকে আবৃত্তি করতে হয়, কিংবা দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় স্ট্রেস দিতে গিয়ে অনেক জোরে কথা বলতে হয়। কিন্তু ইংলিশের ক্ষেত্রে একদম ঠান্ডা, কুল অ্যান্ড কাম, অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার। হ্যাঁ, একদম খুব ঠান্ডা রেখে হচ্ছে তোমার কথা বলতে হবে। এন্ড সেকেন্ডলি যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ইউজ অফ মাইক্রোফোন। হ্যাঁ, ইউজ অফ মাইক্রোফোনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি মাইক্রোফোনের কথা বলি, তাহলে এই যে লাউড এবং হচ্ছে যে কখন আস্তে হয়ে যায়, এই জিনিসটা আমরা বুঝতে পারি না। বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে এই জিনিসটা খুব বাজে শোনায়। তো আমি যেটা সাজেস্ট করব, সেটা হচ্ছে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আগে তোমাকে আঙ্গুল দিয়ে আসলে টোকা দিতে। অনেকে ফু দেয় কিংবা হচ্ছে হ্যালো হ্যালো বলে, এটা আসলে খুব বেশি ইনফর্মাল শোনায়। সো স্মার্টনেস হচ্ছে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে এক আঙ্গুল দিয়ে টোকা দেওয়া। হ্যাঁ, যদি তোমার কাছে মনে হয় যে শব্দটা ক্লিয়ার, তাহলে ইটস ওকে। আর যদি মনে করো শোনা না যায়, তুমি আগে টেকনিক্যাল ডিফিকাল্টিটা আগে সলভ করে নিবা, দেন উই উইল প্রসিড। অনেকে যেটা হয় যে ভাই আগে কথা বলা শুরু করলো, 1 মিনিট কথা বললো, 30 সেকেন্ড কথা বললো, এরপরে তার মনে হয় যে মাইক্রোফোন কাজ করছে না। সো এই সকল ক্ষেত্রে যেটা হয় যে তোমার অডিয়েন্সের ইন্টারেস্ট কিন্তু শুরুতেই একটা ডিসরাপশন হয়ে গেল। তো এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। সেকেন্ডলি যে জিনিসটা বলা ইম্পর্টেন্ট, কিছু কিছু মাইক্রোফোন আছে যে মানে লিপ টাচিং, খুব কাছে এনে কথা বলতে হয়। কিছু কিছু মাইক্রোফোন আছে যে একটু দূরে নিয়ে কথা বলতে হয়। সুতরাং তোমরা যখন ডায়াসে দাঁড়িয়ে কথা বলবে কিংবা কোনো একটা মাইক্রোফোন নিয়ে কথা বলবে, এই জিনিসটা আগে এনশিওর হইতে হবে আসলে তোমার মাইক্রোফোনটা আসলে কি ধরনের। সেই অনুযায়ী আমরা মাইক্রোফোনের ব্যবহারটা আগে থেকে প্র্যাকটিস করে নিই। সেকেন্ডলি, ইংলিশের ক্ষেত্রে যে জিনিসটা দরকার, সেটি হচ্ছে আর্টিকুলেশন। আচ্ছা, হোয়াট ইজ আর্টিকুলেশন? আর্টিকুলেশন হচ্ছে যে আমি কতটা স্পষ্ট করে কথাটা বলতে পারছি। আমি অনেক কিছুই বলছি, কিন্তু কতটা একদম দেখা যাচ্ছে যে আমি কিছু বললাম, 50% অডিয়েন্স সেটা ধরতে পারলো, 50% অডিয়েন্স সেটা ধরতে পারলো না। তো ইন দ্যাট কেস যেটা হবে যে আমার কিন্তু কথাগুলো কেউ বুঝতে পারবে না, যেহেতু একে মাদার টাং না। সো আর্টিকুলেশনটা করতে হবে খুব স্লোলি, এবং প্রোনাউন্সিয়েশনটা হতে হবে অ্যাটলিস্ট পরিষ্কার। আমি বলছি না যে একদম ইংলিশ যখন কথা বলবা ব্রিটিশদের মতো হতে হবে, আমেরিকানদের মতো হতে হবে, অ্যাটলিস্ট যাতে একজন মানুষ শুনে বুঝতে পারে যে না, সেই ওয়ার্ডটা বলেছে এটা আমি জানি, বা এই ওয়ার্ডটা আসলে এইভাবে মিনিংটা এইভাবে ক্যারি করে। এবং এই ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট আর্টিকুলেশন এবং প্রোনাউন্সিয়েশনের জন্য কথা বলা। কথা বলা মিন্স তুমি হচ্ছে এটা তুমি যে সকল মানুষের সাথে কমফোর্টেবল, তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারো। অনেকে বলে যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে কথা বললে হয় কি, আসলে তুমি তো ফিডব্যাকটা পাবা না। আসলে তোমার কোন জায়গাটায় থামতে হবে, তোমার কোন কোন ওয়ার্ডটা হচ্ছে মিসিং। সো এই ক্ষেত্রে তুমি আয়নার সামনে, ইটস এ গুড প্র্যাকটিস, আই এনকারেজ, বাট হচ্ছে আরো ভালো হয় যে তোমার ফ্রেন্ড সার্কেল কিংবা তোমার প্যারেন্টস কিংবা পরিচিত, যার সাথে তুমি কমফোর্টেবল, সবকিছু শেয়ার করতে পারো, এরকম কারোর সাথে তুমি যদি আহ এই জিনিসটা শেয়ার করো, তাহলে দেখা যাবে সে তোমাকে একটা ফিডব্যাক দিতে পারবে। ওকে, সো এই জিনিসটা আমার কাছে মনে হয় আর্টিকুলেশন এবং প্রোনাউন্সিয়েশনটা ঠিক করার জন্য তোমাকে অবশ্যই একটা স্পিচ আগে লিখে নিতে হবে খাতায়। কারণ শুরুর দিকে যখন আমি কথা বলতে যাব, তখন আসলে আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট পয়েন্ট গুলা লিখে রাখা বেটার। তারপরে তুমি সেটা আইদার সাউন্ড রেকর্ডার দিয়ে রেকর্ড করে তুমি তাহলে তোমার ওই ইন্টোনেশনটা, যত ইংলিশে তোমার হচ্ছে একই ফ্লো যেটা বললাম, এই রিদমটা যাতে ঠিক থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেন আমি অলরেডি এটা বলে ফেলেছি কিভাবে হচ্ছে অডিয়েন্সকে এনগেজ রাখতে হবে। নেক্সট, ইংলিশের জন্য ভাইয়া সব থেকে ইম্পর্টেন্ট, কমিউনিকেট থ্রু ইয়োর ভার্বাল এক্সপ্রেশন। আচ্ছা, ভার্বাল এক্সপ্রেশন জিনিসটা কি? ভার্বাল এক্সপ্রেশন জিনিসটা হইতেছে যে এটাকে বলা হয় যে তোমার মানে ফেশিয়াল এক্সপ্রেশন আমি বলতে পারি।
যে তুমি যখন কথা বলবা, কোন একটা স্যাড নিউজ যখন তুমি বলবা, কিংবা কোন একটা ইমোশনাল যখন কোন একটা ঘটনা বলবা, সে তুমি একটা জুলাই রেভলিউশন একটা স্পিচ দিচ্ছ, হ্যাঁ, তো তুমি যখন সে শহীদদের হত্যাকাণ্ড নিয়ে কথা বলছো, তখন তোমার অবশ্যই তোমার টোনটা থাকতে হবে একটু ইমোশনাল। তুমি যখন একটা পার্টিকুলার কোন একটা ইমোশনাল স্টোরি বলছো, তখন তোমার এই ভয়েসটা হতে হবে একটু লো এবং একটু হার্ট টাচিং। সেকেন্ডলি হয়তো তুমি যখন ধরো সে কোনো একটা ক্রিমিনালের বিরুদ্ধে কথা বলছো, তখন তোমার এক্সপ্রেশনটা হতে হবে একটু বোল্ড, হ্যাঁ, যে তুমি এই যে কথাটা বলছো সেটা তুমি মনে প্রাণে বিশ্বাস করো। এই জিনিসটা কিন্তু ইংলিশে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি যেটা তোমাকে বলেছি যে অডিয়েন্সকে ধরে রাখতে হলে তোমার এই ভার্বাল এক্সপ্রেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং তুমি যখন আনন্দের খবর বলবে, তখন তোমার মুখে স্মাইলিং ফেস থাকতে হবে, মৃদু হাসি, আবার দাঁত বের করে হাসা যাবে না, ঠিক আছে, একদম। তারপরে কোনো একটা স্যাড ইভেন্ট যখন ন্যারেট করছো, আরো কোনো একটা ইমোশনাল গল্প বলছো, সেই অনুপাতে তোমার ফেশিয়াল এক্সপ্রেশনটা ওই রকম হতে হবে। ওকে, এরপরে সব থেকে ইম্পর্টেন্ট, এবং আমরা সব থেকে যে জিনিসটাতে ভুল করি বিশেষ করে ইংলিশে, দেখো ভাইয়া, আই কন্টাক্ট। আমরা যেটা করি ভাই, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি, ম্যাক্সিমাম ছেলে পেলে আমাদের যখন প্রেজেন্টেশন হতো, কেউ কেউ স্লাইড প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে স্লাইডের দিকে তাকিয়ে উল্টা ঘুরে স্লাইড দেখে দেখে রিড আউট। অ্যাবসলিউটলি করা যাবে না, অ্যাবসলিউটলি করা যাবে না। তুমি স্লাইডে কি আছে সেটা তুমি আগে থেকেই জানো। তুমি স্লাইডে সামটাইমস দেখতে পারো, কিন্তু তোমার ফোকাস থাকতে হবে অডিয়েন্সের দিকে। হ্যাঁ, এখন তাইলে ভাইয়া অডিয়েন্স তো অনেকেই থাকে, তাহলে আমি অডিয়েন্সের দিকে আই কন্টাক্টটা কিভাবে করবো? তো আমার কাছে মনে হয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যখন তুমি ইংলিশে প্রেজেন্টেশন দিচ্ছ কিংবা পাবলিক স্পিকিং দিচ্ছ, যে তোমাকে অডিয়েন্সকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে। সে একটা হচ্ছে কি তোমার সেন্টার বরাবর, মিডল, একটা হচ্ছে তোমার রাইট, একটা পোর্শন হচ্ছে তোমার লেফট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, তুমি যখন একাডেমিক প্রেজেন্টেশন দিবা কিংবা কোনো কম্পিটিশনে প্রেজেন্টেশন দিবা, তখন কিন্তু এখানে জাজেস থাকে। সো তোমার প্রাইমারি ফোকাস থাকবে তোমার জাজেস অথবা টিচারের দিকে, ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে তুমি সবসময় কথা বলার ক্ষেত্রে টিচারের দিকে তাকিয়ে কথা বলবে। টিচার তোমাকে প্রশ্ন করেছে, এখন তুমি যে উত্তরটা দিবা, কিংবা জাজেস তোমাকে যখন প্রশ্ন করেছে, তুমি যে উত্তরটা দিবা, নট নেসেসারিলি তোমাকে ওই জাজেস অথবা টিচারের দিকে তাকিয়ে তোমাকে উত্তর দিতে হবে। এই ক্ষেত্রে তুমি যেটা করবা, তুমি অডিয়েন্সকে ইন্ডিকেট করে উত্তরটা দিবা, তাহলে তোমার জাজ অথবা তোমার যে টিচার থাকবে সে বুঝতে পারবে যে আসলে তুমি যেটা বলেছো সেটা তুমি কনফিডেন্ট এবং এটা অ্যাকুরেট, তুমি ব্যাপারটা জানো। কিন্তু তুমি যদি অডিয়েন্সকে ফেস করতে ভয় পাও, দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম 90% ছেলে পেলে এই কাজটা করা হয়, যে টিচার প্রশ্ন করলে আইদার আমি নিচে তাকিয়ে প্রশ্নের উত্তর দিই অথবা স্লাইডের দিকে তাকিয়ে উত্তর দিই। এখানে অডিয়েন্স মানে তোমার উত্তরটা ওইভাবে শুনতেও চাই না, কারণ তুমি অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করছো না। সুতরাং তোমার আই কন্ট্যাক্টটা হতে হবে ন্যাচারাল এবং অবশ্যই অডিয়েন্সের দিকে। এখন একটা ব্যাপার যে অনেক সময় আমরা যখন ডায়াসে দাঁড়িয়ে কথা বলি, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলি, তখন অনেকে ভুলে যায়, অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট হলে আমরা ভুলে যাই আমাদের আসলে মানে যে পয়েন্ট গুলো আমি বলেছিলাম যে প্রথমে আমরা যে জিনিসগুলো অফেন মিস্টেক করি, সেই জিনিসটা যখন আমরা ভুলে যাই, তাহলে কি করার? ইন দ্যাট কেস, মাইক্রোফোনে যখন তুমি দাঁড়াবা, তখন অডিয়েন্সের পেছনে তাকাতে হবে। পেছনে মিনস ধরো লাস্ট যে পার্সনটা বসবে তোমার কাছে, মানে মানে সবার কাছে তুমি এরকম এক্সপ্রেশন দিবে যে তুমি অডিয়েন্সের দিকে তাকিয়ে আছো, তোমার মানে আই বলটা গিয়ে পড়বে একদম সবার মাথার উপরে, যাতে তুমি কারোর সাথে চোখাচোখি না হয়। কিন্তু তোমার কিন্তু মানে ন্যাচারাল এক্সপ্রেশনটা থাকবে যে হ্যাঁ তুমি সোজা তাকিয়ে আছো, তুমি নিচে তাকিয়ে নাই, কিংবা তোমার স্লাইডের দিকে তাকিয়ে নাই। অনেকে প্রজেক্টরের সামনে মানে এই যে আলোর ছটাটা থাকে, দেখা যাচ্ছে যে ওইখানে ছায়া পড়ে, হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে তোমার ওই যে অডিয়েন্সকে কিন্তু অ্যাট্রাক্ট করবে না। তুমি যদি দেখো যে তুমি প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে আছো, আলোর ছটা তোমার ওই গায়ে এসে পড়ছে, অ্যাবসলিউটলি করা যাবে না। স্লাইড দেখে তো কোনো কিছু বলা যাবেই না। কোনো প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই আইদার তুমি সেন্টারে তাকাও, অথবা তোমার যেই মানুষটাকে তুমি ধরো বেশি কমফোর্টেবল, কিংবা যে মানুষটাকে তুমি ভাবছো তোমাকে সাপোর্ট দেয়, সে মানুষটার দিকে তাকিয়ে কথা, নো প্রবলেম। বাট অবশ্যই আই কন্ট্যাক্টটা তোমার ইংলিশ পাবলিক স্পিকিং এ করতে হবে, নাহলে ভাইয়া তোমার কথা কেউ শুনবে না, কেউ বুঝবে না। সো তুমি কি বলতে চাচ্ছ ইভেনচুয়ালি সেটা কিন্তু ফেল করবে। দেন অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট,
এটা সকল স্তরের সকল প্রেজেন্টেশন, সকল ভাষার প্রেজেন্টেশনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জেস্টার এবং জেস্টারটা কি। আমাদের যে প্রবলেমটা হয় যে আমাদের আসলে পোস্টারটা আমরা মোটামুটি অনেক সময় ঠিক থাকলেও জেস্টারটা আমাদের ঠিক থাকে না। তো জেস্টারের ক্ষেত্রে সব থেকে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাই হ্যান্ড মুভমেন্ট। জেস্টারের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে হ্যান্ড মুভমেন্ট। হ্যাঁ, তো হ্যান্ড মুভমেন্টটা আমরা কিভাবে আসলে মানে একটা ইংলিশ যখন আমরা কথা বলবো তখন আমার হ্যান্ড মুভমেন্টটা কিরকম থাকে। হ্যান্ড মুভমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে পকেটে হাত দেয় অনেক, অ্যাবসলিউটলি করা যাবে না, ফর্মাল প্রেজেন্টেশনে তো করা যাবে না, দুই হাত পকেটে রাখা যাবে না। নেক্সট, আমাদেরকে যেটা করতে হবে আহ যে অনেকে কোমরে হাত দেয়। হ্যাঁ, দুই হাত কোমরে দেয়, কিংবা দেখা যাচ্ছে যে এক হাত কোমরে দিয়ে একটু বাঁকা হয়ে দাঁড়ায়। কিংবা আর একটা মেজর প্র্যাকটিস সেটা হচ্ছে আমরা যেটা করি যে সামনে হাত বাঁধি, এটাও করা যাবে না। এই সামনে হাত বাঁধলে অডিয়েন্সের কাছে যে মেসেজটা যায় সেটা হচ্ছে যে তুমি আসলে লেস কনফিডেন্ট। হ্যাঁ, তো সামনে হাত বাঁধা যাবে না, এটা খুবই একটা নেগেটিভ জিনিস। আর পোস্টারের ক্ষেত্রে যেটা হয় আমরা এক পায়ে দাঁড়াই, অনেকে একটু কেউ বাঁকা হয়ে দাঁড়ায়, কেউ একটু বডি বেন্ড করে দাঁড়ায়, কেউ পুজো হয়ে দাঁড়ায়। এই জিনিসটা কিন্তু তুমি যদি সোজা হয়ে অডিয়েন্সকে ফেস করতে না পারো, এটাই তোমার ফার্স্ট ইমপ্রেশন। তুমি গিয়ে দাঁড়ালা, তোমার দাঁড়ানো যদি তোমার কনফিডেন্স না প্রকাশ পায়, সো ইউ গাইজ ক্যানট অ্যাট্রাক্ট দি অডিয়েন্স। এবং ফার্স্ট চান্সেই কিন্তু আসলে তোমার ওই ইমপ্রেশনটা কিন্তু ইভেন্টুয়ালি হারাই ফেলবা, এবং তোমার স্পিচ ফল করবে, তুমি ভুলে যাবা। তুমি এবং ইংলিশে যেটা হয় যে ভুলে গেলে আর কথা বের হয় না। তো এটাই কিন্তু ইংলিশের সব থেকে বড় চ্যালেঞ্জ, যে তুমি যদি বুঝতে পারো যে ভাই আমার অডিয়েন্সের ইন্টারেস্ট নাই, তুমি শেষ। তুমি মানে ব্লার হয়ে যাবা, তুমি আর কিছু বলতে পারবে না। সো এই সকল জিনিসগুলো আমার মনে হয় যে ইংলিশের ক্ষেত্রে মনে রাখা দরকার। আচ্ছা, এবার ক্ষেত্রে যেটা অনেক সময় একটা বড় প্রবলেম থাকে যে আসলে আমি এই স্টেজ ভীতি কিভাবে দূর করব ইংলিশের ক্ষেত্রে। আমি যেটা বলবো, শুরুতে তুমি বড় স্টেজে না গিয়ে সেটা আসলে স্মলার গ্রুপ অফ পিপল দিয়ে শুরু করতে হবে। যেটা হয় তোমার ফ্রেন্ড সার্কেল, আমরা জানি যে তোমরা এখন ক্যাফেতে বসে আড্ডা দাও, ওইখানে তোমরা নিজেদের মধ্যে এটা আসো না, মানে অনেকে একটু শাই ফিল করে যে হ্যাঁ আমি ইংলিশে কথা বলবো, পাশ থেকে একজন দেখে একটু একটু টিস করবে কিংবা একটু অন্যরকম ভাবে নেবে, কিন্তু না, ক্যারিয়ার তো তোমার। সো হোয়েন ইউ ওয়ান্ট টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার, সো দেয়ার ইজ নো shame, there is no shy, there is no hesitation, there is no demur, কোনো আপত্তি থাকারই কোনো স্কোপ নেই। সো স্মলার ইয়ে থেকে আসলে প্র্যাকটিস করা শুরু করতে হবে। এবং হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে এটা একটা ভালো অপশন, এবং আমি যেটা বারবারই বলার চেষ্টা করছি যে আরো ইফেক্টিভ, যে তোমার পরিচিত কারো সামনে দাঁড়িয়ে তুমি কথা বলো, এবং আস্তে আস্তে একজন থেকে তিনজন, আস্তে আস্তে নাম্বারটা যখন বাড়বে তখন দেখবে আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে তুমি যদি 50 জনের সামনে দাঁড়িয়ে কথা বলো, ওই জিনিসটা কিন্তু আর হচ্ছে মানে তোমাকে আর আটকাবে না, ইউ উইল বি কনফিডেন্ট। ওকে, সো নেক্সট স্লাইড, নেক্সট স্লাইডে যাও। আচ্ছা, এবার দেখো আমাদের ইংলিশের ক্ষেত্রে ভাই, এটা হচ্ছে আমি এতক্ষণ যে জিনিসগুলো বললাম, এটা হচ্ছে তোমাদের অডিয়েন্সের অ্যাট্রাকশনের জন্য, কিংবা ধরো কিংবা জাজেস যে টিচার কিংবা যে মানুষগুলো থাকবে তাদের ভালো ইভালুয়েশনের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যখন কোনো একটা স্পিচ, তোমাকে একটা টপিক দেওয়া হলো, সেই টপিককে তুমি কিভাবে সেগমেন্টেশন করবা ইংলিশে, সেই জিনিসটা হচ্ছে দেখো আমরা যেটা বললাম যে তুমি যখন ইন্ট্রোডাকশন দিবা, অবশ্যই তোমার একটা তিনটা মেন স্টেটমেন্ট থাকবে একটা স্পিচের মধ্যে। একটা হচ্ছে যেটা বললাম, তোমাকে অ্যাটেনশন গ্রাব করতে হবে, এর জন্য তোমাকে একটা কোটেশন ইউজ করতে পারো। এগুলা আসলে কোটেশন টোটেশন এখন আসলে মানুষ কম খায়। এই যে কোশ্চিন করলে এটা একটা ভালো দিক। কিংবা ধরো অনেকে এক্সারসাইজ করায়। হ্যাঁ, বললা যে দেখো যে তোমার আগে যে বান্দা কথা বলে গেছে, সবাই ঘুমাই গেতেছে, তো তুমি শুরুতে এসে কি করবা, সবাইকে দাঁড় করে একটু এক্সারসাইজ করবা, এক হাতে তালি, দুই হাতে তালি, তিন হাতে তালি, বিভিন্ন ধরনের টেকনিক আছে। কিংবা একটু সিট আপ দেওয়া একটু, তাইলে এটা হয় কি অডিয়েন্সটা একটু মানে এনগেজ হইলো আর কি। তো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট। আর বডি মানে হচ্ছে তুমি কি কি বিষয়ে আলোচনা করবা। সো আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা কমনলি যে ইংলিশের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা ফলো করি, যে বিভিন্ন প্রশ্ন করা। হ্যাঁ, প্রথমে ধরো হোয়াট, হোয়াট মানে কি, তুমি টপিকের একটা ডেফিনেশন দিবা যে আসলে এই জিনিসটা আসলে কি। বলা হলো সে
আমার আমি আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। আচ্ছা ভাইয়া, তোমরা কি কেউ আছো নাকি সব চলে যাচ্ছ? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার। জি ভাই, শোনা আচ্ছা যাচ্ছে। জি আচ্ছা ভাই, শোনা আমি যাচ্ছে। একটা আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা আমরা একটা আন্তঃ বিশ্ববিদ্যালয় পাবলিক স্পিকিং কম্পিটিশনে গেছিলাম 2019 সালে, শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো আমার টপিক ছিল অ্যাডভার্টাইজমেন্ট টার্গেটিং চিলড্রেন শুড বি ব্যান। এটা একটা আন্তঃ বিশ্ববিদ্যালয় পাবলিক স্পিকিং এর একটা বিষয়। আচ্ছা, তো আমি প্রথমে দেখলাম যে এটা কি বলা যেতে পারে, একটা মানে গ্রাবিং, অ্যাটেনশন গ্রাবিং একটা লাইন কি হতে পারে। দেন আমি একটা গল্প বলেছিলাম। গল্পটা ছিল, আমি একটা জাকির নায়েকের লেকচারে শুনেছিলাম যে ধরো বাচ্চারা এত বেশি অনুকরণ প্রিয় যে তারা সুপারম্যান দেখে, একটা বাচ্চা ওই যে দেখে যে লাভ দেয়, সুপারম্যান এসে রেস্কিউ করে, তো একটা বাচ্চা এটা টিভিতে দেখে নিজে নিজে বাসার ছাদ থেকে লাভ দিছে, কিন্তু আসলে তো কোনো সুপারম্যান তাকে বাঁচাতে আসেনি, ইভেনচুয়ালি সে ছেলেটা মারা গেছে। সো অ্যাডভার্টাইজমেন্ট অথবা বাচ্চারা যা দেখে, এটার যে ইম্প্যাক্টটা কত নেগেটিভ হতে পারে কিংবা কত ভয়াবহ হতে পারে। দেখো, আমি কিন্তু আমার শুরুটা করেছিলাম এই পাঁচ লাইন দিয়ে, এবং সবাই কিন্তু শুরুতে, হ্যাঁ আমি ভাবতেছি আমি একটা গল্প বলতেছি, সো এভরিবডি ওয়াজ ইন্টারেস্টেড। দেন সেকেন্ডলি আমি এটাকে সেগমেন্ট করে ভাগ করেছি যে আসলে অ্যাডভার্টাইজমেন্টটা কি, হোয়াট ইজ অ্যাডভার্টাইজমেন্ট। দেন আমি অ্যানালাইসিস করেছি যে অ্যাডভার্টাইজমেন্টটা কি কি মিডিয়াম ইউজ করে হয়, কিংবা ধরো কোন কোন অ্যাডভার্টাইজমেন্ট গুলো বেশি পপুলার, কিংবা ধরো অ্যাডভার্টাইজমেন্টটা একটা কোম্পানি কেন করে, হোয়াট ইজ দি পারপাস বিহাইন্ড, কিংবা অডিয়েন্স যারা দেখে, আমরা কেন দেখি, এর পেছনে পারপাসটা কি। তারপরে দেখো, আমাকে অ্যানালাইসিস করতে হবে, এগুলো কিন্তু সব বডির পার্ট। এই বডি সেকশনে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে হ্যাঁ, তাহলে এই টপিকে আর একটা স্টেক হোল্ডারকে, চিলড্রেন, তাহলে আমাকে চিলড্রেনের একটা ডেফিনেশন দিতে হবে, কিংবা চিলড্রেনের আসলে ডেফিনেশন না বলে আমরা বলতে পারি ক্যারেক্টারাইজেশন। হ্যাঁ, আসলে একটা চিলড্রেন কেমন হয়, একটা চিলড্রেনের সাইকোলজিটা কেমন, কিংবা একটা চিলড্রেনের বিহেভিয়ারটা কেমন হয়, সে যে অনুকরণ প্রিয়, সে যে ইমিটেট করতে পছন্দ করে, কিংবা সে যে হাইলি মোটিভেটেড, কিংবা সে যা দেখে তা শেখে, এই জিনিসটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। দেন তোমাকে টপিকে বলেছে যে ব্যান, এখন তুমি বলে দিলা যে এটা ব্যান করতে হবে, তাহলে কেন করতে হবে, লজিকটা কি। দেন তোমাকে কয়েকটা পয়েন্ট দিতে হবে যে আমি যে ব্যান করার পক্ষে কথা বলছি, এটা কেন ব্যান করা দরকার, হোয়াট ইজ দি রিজন বাই। তুমি মনে করো চার পাঁচটা কি পয়েন্ট দাঁড় করালে, দেন ওইগুলো বললাম। তারপর এখন তোমাকে কনক্লুশনে যেতে হবে। কনক্লুশনে গিয়ে তুমি বলবা যে তুমি যে আগে যে কথাগুলো বলেছো সেটার ওয়ান লাইনার টেনে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে কনক্লুশন শেষ করে দিল। তো যে কোনো টপিক তোমাকে দেওয়া হোক, পাবলিক স্পিকিং এ ইংলিশে আমরা এই হোয়াট, এই বিষয়টা কি, এই বিষয়ের চরিত্রায়নটা কি, এর পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট, এবং অনেক সময় আমরা চেষ্টা করি যে দেশের ইকোনমি কিংবা ধরো ওয়ার্ল্ড এর পার্সপেক্টিভে এটার ইম্প্যাক্টটা কি, বাংলাদেশের পার্সপেক্টিভে এর ইম্প্যাক্টটা কি, কিংবা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের স্ট্যান্ডটা কি এই ক্ষেত্রে। যেমন ধরো তোমাকে বলা হলো যে প্যালেস্তাইন ইস্যু নিয়ে তুমি একটা কথা বলো, কিংবা সে সিরিয়ান কনফ্লিক্ট নিয়ে একটা কথা বলো, কিংবা মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে একটা স্পিচ দাও, তখন তোমাকে কিন্তু তুমি যেই দেশের, কিংবা তোমার পজিশন থেকে তোমার স্ট্যান্ডটা কি, হোয়াট ইজ ইউর ভিউ, কিংবা বিশ্বের বিভিন্ন দেশের মানুষজনের ভিউটা কি, বিভিন্ন এক্সপার্টরা কি চিন্তা করছে, এবং যত বেশি এক্সাম্পল দিতে পারবা তোমার স্পিচের মধ্যে, যত বেশি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিবা, অডিয়েন্স তত বেশি ওটাকে গ্রহণ করবে। ওকে, সো এইভাবে কনক্লুশন দিবা, ওইরকম একটা অ্যাট্রাক্টিং একটা কনক্লুশন, যাতে করে ওই রেসটা থেকে যায়। এমন একটা লাইন বলে শেষ করবা, এমন সবাইকে, আমি যেটা কনক্লুশন হিসেবে আমরা যেটা করি, সবাইকে একটা কমন একটা মেসেজ দিই, তাহলে আসেন সবাই মিলে আমরা এই ওই টুগেদার বিল্ড বেটার বাংলাদেশ ফর ফিউচার জেনারেশন। সবাইকে তুমি যখন এনগেজ করে একটা বার্তা দিয়ে দিবা তোমার কনক্লুশনে, সবাই ওইটা কিন্তু খাবে, এবং পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত মানুষজন ওটা নিয়ে চিন্তা ভাবনা করবে যে হ্যাঁ, আমাকে তো অ্যাড্রেস করে এই কথাটা বলে গেছে। যদি সবাই বুঝতে পারে, তুমি যদি বেশি জোরে না বলো, তোমার ইমোশন যদি ঠিকঠাক থাকে, তোমার ইন্টোনেশনটা যদি ঠিকঠাক থাকে, তোমার জেস্টার পোস্টার যদি ঠিকঠাক থাকে, অডিয়েন্স কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে, এবং পরবর্তী অডিয়েন্স আসার আগ পরবর্তী স্পিকার আসার আগ পর্যন্ত তারা সেটা নিয়ে কিন্তু মস্তিষ্কের মধ্যে ওই জিনিসটা থাকে, ইম্প্যাক্ট থাকে। এটাই আমরা বলছি, আমাদের শুরুতে যে টপিক ছিল যে স্পিক উইথ ইম্প্যাক্ট। এইটাই হচ্ছে তোমার ইম্প্যাক্ট। তুমি এমন একটা কথা বলে শেষ করবে,
হ্যাঁ, অডিয়েন্সরা ভাববে আসলেই তো এটা তো একটা হার্ট টাচিং একটা ব্যাপার, কিন্তু আমাদেরও তো এই রেসপন্সিবিলিটি আছে, কিন্তু আমাদেরও তো এই দায়িত্বটা, মানে এটা তো আমরাও তো ফিল করি। এইভাবে তোমাকে অডিয়েন্সকে মেসেজটা দিতে হবে, এটাই হচ্ছে কনক্লুশন স্পিচ। সুতরাং আমরা একটা টপিক অবশ্যই বিভিন্ন অ্যাঙ্গেল অ্যানালাইসিস করবো। একাডেমিক হলে অ্যানালাইসিসের প্যারামিটারটা আলাদা, নর্মাল কোনো টপিক হইলে সেটা অ্যানালাইসিসটা হবে হু, হোয়াট, হাউ, হোয়াই, এই বিভিন্ন WH ওয়ার্ডটা দিয়ে। এগুলোর বিভিন্ন ইম্প্যাক্ট, সেটা পজিটিভ ইম্প্যাক্ট হতে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে, সেগুলো রিলেটেড কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল, কোনো ডেটা যদি তোমার মাথায় থাকে, তোমার কান্ট্রির পার্সপেক্টিভে সেটা ভালো না খারাপ সেটা তুমি ব্যাখ্যা করতে পারো। এবং যদি এই টপিকের অন্য কোনো স্টেক হোল্ডার থেকে থাকে, সেই স্টেক হোল্ডারটাকেও তুমি ইনগেজ করবে। যেমন আমি বললাম যে অ্যাডভার্টাইজিং এর সাথে এখানে স্টেক হোল্ডারটা ছিল কে, চিলড্রেন। সো তাকে আমরা এনগেজ করে তার জন্য কেন পার্টিকুলারলি এটা ক্ষতিকর সেই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করে আসতে হবে। এইভাবে আসলে একটা স্পিচটাকে আমরা মানে সেগমেন্টেশন করে স্পিচটা রেডি করি। এবং আমি যেটা বললাম, অবশ্যই তোমাদের হাতে একটা শর্ট নোট থাকবে, এমন না যে ধরো পাতায় পাতায় লিখে নিয়ে আসলাম, নো। এটা হলে তুমি আসলে বুঝতে পারবে না যে কোন লাইনের পরে কোন লাইন ছাড়তেছো, কোন লাইনের পরে কোন লাইন বলতেছো। এটা একদম আমাদের যে চিকি নোটস আছে, ওই নোটস এর ভিতরে তুমি জাস্ট বুলেট পয়েন্ট আকারে পয়েন্ট গুলো লিখে রাখবে। আর অবশ্যই তোমার এই যেটা বললাম যে বেশি ইলাবোরেটলি লিখতে গেলে তুমি কিন্তু ওই খেল হারাইছো, একটার পর আরেকটা মিসিং হয়ে যাবে, কোনো সিকোয়েন্স থাকবে না, একটা প্রবলেম। ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, তো এটা আমি অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি, আর জেস্টার পোস্চারের মধ্যে এটা অলরেডি এক্সপ্লেন। সো আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা তো অনেক কিছু শুনলাম, অনেক কিছু শিখলাম, কিন্তু আমরা এখন এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেই জিনিসটা এখানে আছে। যে তোমাকে প্রথমত যেটা করতে হবে যে তোমার নিজের স্পিচটা নিজেই হচ্ছে রেকর্ড করতে পারো। তোমরা ওয়েব ক্যামে নিজের ভিডিও করে রাখতে পারো, কিংবা দেখা যাচ্ছে যে সাউন্ড রেকর্ডার দিয়ে তোমার স্পিচটা শুনতে পারো, কিংবা ধরো মোবাইলে অনেক সময় আমরা ভয়েস SMS দিই, সেটার মাধ্যমে হতে পারে। বাট ওইটা অবশ্যই তোমার যেটা করতে হবে, অবশ্যই সেটা তোমার নিজে শুনতে হবে। শুনলে কি হবে, তোমার ভয়েসটা ইম্পর্টেন্ট, তোমার আর্টিকুলেশনটা ঠিক হচ্ছে কিনা, তোমার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হচ্ছে কিনা, এই জিনিসগুলো তুমি নিজেই আসলে বুঝতে পারবে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, তোমাকে একটা মেন্টর সেট করতে হবে, যে তোমাকে আসলে ফিডব্যাক দিতে পারে। মেন্টর মানে এমন না যে সে প্রফেশনাল হইতে হবে, অনেক এক্সপার্ট হইতে হবে, এমন না। যে তোমার ফ্রেন্ড, যে তোমাকে আসলে একটা ফিডব্যাক দিতে পারে, এমন একজন মানুষের সামনে তুমি দাঁড়িয়ে কথা বলবা। দেন আশা করি সেই যে কথাগুলো বলবে, সে যে ফিডব্যাকটা দিবে, সেটা শুনতে পারলে তোমার জন্য বেটার। দেন আমাদের কিছু জয়েন্ট প্ল্যাটফর্ম আছে ইন্টারন্যাশনালি, তোমরা আমি জানি অনেকে হয়তো এটা ইউজ করো কিংবা জানো, এই যে ওয়েবসাইটে লিখে রাখতে পারো, যেটা গ্লোবাল প্ল্যাটফর্ম আছে, যেখানে তোমরা পাবলিক স্পিকিং প্র্যাকটিস করতে পারো। এটা হচ্ছে অনেকটা কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম টাইপের, www.toastmasters.org। তো তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করে এখান থেকে তোমরা রিসোর্স ইউটিলাইজ করতে পারো। হ্যাঁ, নেক্সট। এরপরে হচ্ছে ইংলিশ, মানে পাবলিক স্পিকিং এ ভালো করার জন্য আমাদের বেসিক কিছু সাজেশন আমি যদি তোমাদেরকে দিই, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে, আচ্ছা বলো তো, ইংলিশ মুভি দেখো কে? ইংলিশ মুভি অথবা সে ধরো সিরিয়াল, অনেকগুলো এপিসোড আছে, তো দেখো রেগুলারলি, মুভি ফ্রিক কেউ আছো? যেভাবে দেখা হয়, অনেকগুলোই নোবডি? দেখা হয়। আচ্ছা, তো মুভি দেখলে যেটা হয় যে আমাদের যে ডে টু ডে কনভারসেশনের, আমাদের যে ছোটখাটো যে ডায়লগ গুলো আমরা ইউজ, আমাদের ডে টু ডে কমিউনিকেশনে এই ডায়লগ গুলো তোমরা ইউজ করার চেষ্টা করবে প্র্যাকটিক্যাল না। এটা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ভালো একটা ওয়ে হচ্ছে, বিশেষ করে ইংলিশটা শেখার জন্য মুভি সিরিজ দেখা। এই দুইটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল, এবং সেটা নিজে নিজে আবার প্র্যাকটিস করা, নাহলে আবার মনে থাকবে না। সেকেন্ডলি যে জিনিসটা হচ্ছে, আমরা জানি যে যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা লিসেনিং, লিসেনিংটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্টর ইংলিশের ক্ষেত্রে। এবং তোমরা যদি এই লিসেনিং স্কিলটা ডেভেলপ করতে পারো, তাহলে তোমাদের কি হবে, যারা ভবিষ্যতে IELTS দিবা, বাইরে যাবা, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবা, সো তাদের জন্য এই লিসেনিং স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা লিসেনিং স্কিলের ক্ষেত্রে আমরা বিভিন্ন পডকাস্ট শুনতে পারি,
বিভিন্ন বিখ্যাত যে বক্তারা আছে, বারাক ওবামা, সে ধরো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, হি ইজ অলসো আ ভেরি গুড স্পিকার। এরকম গ্লোবালি রিনাউন্ড যারা বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়, বিভিন্ন নোবেল লরিয়েট আছে, তাদের বক্তব্যগুলো শোনা। এটা খুব বোরিং, আমি জানি অনেকে এটা শুনতে চায় না, বাট আসলে যারা আসলে রিয়েলি শিখতে চায় কিংবা নিজের ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্রুভমেন্ট করতে চায়, প্রোনাউন্সিয়েশনটা ফলো করতে চায়, তাদের জন্য এই অবশ্যই এই জিনিসটা দরকার। এবং সব থেকে বিখ্যাত যে জিনিসটা তোমরা রুয়েটেও দেখেছো, এই যে টেড টক, এই যে ইভেন্টটা হয়, এই টেড টক আসলে শুনলে মাল্টিপল বেনিফিট আছে। এই টেড টক শুনলে যেটা হয়, তোমার স্পিকিং স্কিল ডেভেলপ হবে, তোমার নলেজ বাড়বে, তুমি একটা পার্টিকুলার একটা এক্সপার্টাইজের কাছ থেকে কোনো কিছু জানতে পারবা। সো এই জিনিসগুলো তোমাকে অনেক বেশি বেনিফিট দিবে। সো এই জিনিসটা তোমরা দেখবা যে টেডের অনেকগুলো চ্যানেল আছে ইউটিউবে, এবং যার যে টপিকের উপর ইন্টারেস্ট, সেই টপিকের উপরে যদি টেড টক গুলো শোনো, এইটা আসলে ভাই ইংলিশ পাবলিক স্পিকিং শেখার জন্য এর থেকে আর ভালো উপায় নাই, এর থেকে আর ভালো রিসোর্স নাই যে বিভিন্ন পডকাস্ট শোনা এবং টেড টকের বিভিন্ন এপিসোড দেখা। এবং এটা তোমার যেই টপিকে তোমার ভালো লাগে তুমি সেই টপিকের উপরে শোনো, এবং তোমার যেই মানুষের বক্তব্য শুনতে ভালো লাগে তুমি তার কাছ থেকে শুনবে। এবং আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে, আমার খুব প্রিয় একটা শো, সেটা হচ্ছে আল জাজিরাতে। তোমরা অনেকেই দেখেছো যে যখন গওহর রিজভী, এই, আওয়ামী লীগ সরকারের আমলে উনি হচ্ছে ছিল আর কি, সম্ভবত ফরেন অ্যাডভাইজার ছিল। তো ওই লোকটাকে যখন নিয়ে গিয়ে, যে মেহেদী হাসান, একজন খুব নামকরা অ্যাঙ্কর আছে আল জাজিরাতে, শো করে হেড টু হেড, আল জাজিরার একটা অনুষ্ঠান, খুবই বিখ্যাত এবং খুবই ইনফরমেটিভ। অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, ইন্টারন্যাশনাল অনেক নলেজ ডেভেলপমেন্ট হয় আইআর ইস্যুতে, ইন্টারন্যাশনাল রিলেশন ইস্যুতে। সো এই জিনিসটা তোমরা দেখতে পারো। এছাড়া বিবিসি কিংবা সিএনএন, এই জাতীয় টেলিভিশন চ্যানেল গুলোতে অনেক প্রোগ্রামই হয়, সেগুলো আমরা আসলে দেখতে পারি। আর আরেকটা যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার নিজেদের মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যে নিজেদের কোনো পছন্দের যদি কোনো ভালো বক্তা থাকে, যাকে তুমি ব্যক্তিগতভাবে চেনো কিংবা যার কথা শুনে তোমার ভালো লাগে, তো তার বিভিন্ন স্পিচ দেখতে পারো। যেমন ধরো তোমাদের অনন্যা আপুসে, ধরো অনেক ভালো একজন বক্তা, তার অনেক ভিডিও তোমরা ইউটিউবে পাবা, বিটিভি চ্যানেলে পাবা। তো ওই জিনিসগুলো দেখবা যে আসলে মানে তার আর্টিকুলেশনটা এবং মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তার ইন্টোনেশনটা, ভয়েসের ওঠানামাটা, কিংবা ধরো সে যখন কথা বলছে, তার অডিয়েন্সের সাথে যে আই কন্ট্যাক্টটা, জাজদের সাথে যে আই কন্ট্যাক্ট, এই জিনিসগুলো তোমরা শিখতে পারো। এছাড়া মানে তোমাদের যার যেটা ভালো লাগে আর কি, সেটা দেশি হতে পারে, নিজের ইউনিভার্সিটি হতে পারে, বিদেশি হতে পারে, অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ প্রিফার। এই জিনিসগুলো নিয়ে যদি আমরা কাজ করা যায়, আর আমার কাছে মনে হয় যে বক্তব্য দেওয়ার আগে আসলে ওটা লেখা প্র্যাকটিস করাটা জরুরি। আর শুরুতে তোমরা যেটা করবা, যে বিভিন্ন টপিকের উপরে লিখবা। রাইটিং হ্যাবিটটা যদি ডেভেলপ করতে পারো ইংলিশে, তাহলে তোমরা টপিক গুলো ভালো মতো অ্যানালাইসিস করতে পারবা। যদি তুমি নাই লিখতে পারো, তাহলে বলতে পারবে না কিন্তু। তো দেখা যাচ্ছে যে আমাদের একটা টপিক দেওয়া হলো, সে ধরো উইন্টার কেক, শীতকালীন পিঠা। তো উইন্টার কেক নিয়ে বলার আগে তুমি যদি ওটা লিখে ফেলতে পারো যে হ্যাঁ আমি উইন্টার কেক নিয়ে সে লিখতে পারছে, তো এতে করে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস হবে, যেটা তোমার ভাই জব এক্সামে অনেক বেশি হেল্পফুল হবে। মানে বর্তমান প্রেক্ষাপটে জব এক্সাম মানেই তোমার ফ্রি হ্যান্ড রাইটিং। কিংবা ধরো তুমি ধরো বলতে পারো যে ভাই আমি জব এক্সাম বাংলাদেশে থাকবো না, বাইরে যাবো, হ্যাঁ তোমাকে লিখতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে, মোটিভেশন লেটার লিখতে হবে, প্রফেসরকে মেইল করতে হবে। সো এই জিনিসগুলো তুমি যত বেশি রাইটিং প্র্যাকটিস করবা, ইংলিশ পাবলিক স্পিকিং এর ওয়ান অফ দি প্রি রিকুইজিট হচ্ছে তোমাকে ভালো ফ্রি হ্যান্ড রাইটিং পারতে হবে। সো ফ্রি হ্যান্ড রাইটিং বলতে যেভাবে বললাম, যে তুমি প্রথমে ওই জিনিসটা ডেফিনেশন দিয়ে শুরু করো, তারপরে তার ক্যারেক্টারাইজেশন করো, তারপরে হচ্ছে তার টপিকের আদার্স জন স্টেক হোল্ডার সাথে রিলেট করে তাকে ব্যাখ্যা করো, এক্সাম্পল দাও, লাস্টে কনক্লুশন দাও। এভাবে যদি প্রত্যেকটা টপিক লিখতে পারো 20 থেকে 30টা সেন্টেন্সে, তাহলে যেটা হবে যে তুমি ওইটা বলতে পারবে। আর যদি প্রথমে দেখে দেখে, মানে ধরো যারা একেবারেই কিছু বলতে পারছে না, তারা কিন্তু দেখে দেখে বলতে পারো, সেই সুযোগটা কিন্তু আছে। তাইলে কিন্তু এটা অবশ্যই দিন শেষে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে বড় একটা রোল প্লে করে আর কি। হ্যাঁ, তো এইভাবে আসলে একটা ল্যাঙ্গুয়েজ আসলে শেখার সিস্টেম, এভাবে আসলে শিখতে হয়। আর অনলাইন সেশনে যেটা হয় ভাই, আমি আসলে
নিজে আনকমফোর্টেবল হবে অনলাইন সেশনে, কারণ তোমাদের কারো ফেস দেখা যাইতেছে না, তোমরা আসলে শুনতেছো কি শুনতেছো না সেটাও আমি বুঝতে পারতেছি না। জাস্ট মানে যতটুকু হয় আর কি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি আর কি আমার জায়গা থেকে। সো এখন আমরা একটু কোশ্চেন এন্ড আনসার সেশনে যাব। সো কারো যদি কোনো কোয়ারি থাকে, কারো যদি কোনো পার্টিকুলার জিজ্ঞাসা থাকে, ইউ ক্যান প্রসিড। তোমরা আমার মনে হয় যে ভয়েসে করতে পারো অথবা চ্যাট বক্সে লিখে দিতে পারো। হ্যালো, কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করার জন্য আহ্বান করা হচ্ছে। আর তানজিমুল, ফর্ম ফিল আপের সময় অনেকে কোশ্চেন করছিল, ওইগুলো চাইলে বাইরে আস্ক করতে পারো। ওখানে কিছু কিছু কোশ্চেন অলরেডি করে রাখছে অনেকে। ওই কোশ্চেন গুলো আমি দেখেছিলাম, তো ওগুলার অনেকগুলোর আনসার অলরেডি চলে আসছে। আচ্ছা আচ্ছা, নতুন কারো খালি কিছু মানে ইংলিশ, পার্টিকুলারলি ইংলিশ টপিক নিয়ে কোনো সেগমেন্টেশন, কিংবা ধরো কারো স্পিচ অ্যানালাইসিস, কিংবা ধরো ইংরেজি ভীতি, হ্যাঁ এই জাতীয় কোনো কিছু নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কিংবা যে ভাই আমি বাংলায় পারি ইংলিশে পারি না, কিংবা সে ইংলিশটা একটু কঠিন লাগে, এরকম কোনো প্রশ্ন কিংবা এনিথিং, ইউ গাইজ আর ওপেন, এনিথিং ইউ ক্যান সে এনিথিং। আছে কারো হ্যাঁ কোনো আছে। প্রশ্ন প্লিজ? ভাই আমার হ্যাঁ কোশ্চেন আছে। শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, প্লিজ প্রসিড। ভাই আমি বলতেছি ভাই, ধরেন আমি অনেক কিছু জি গোছা রাখছি যে আমি এখন কথা বলবো, কিন্তু ইংলিশের মধ্যে তো জি। ধরেন আমাদের এরকম ফ্লুয়েন্সি নাই। তো সেই হুম ক্ষেত্রে হুম দেখা যায় যখন আমি সামনে দাঁড়াই অনেক সময় হুম কি বলবো, মানে থেমে যায়, স্ট্যাচুর মতো দাঁড়ায় যায়, হুম মানে হুম হুম কথাটা বলতে পারি হুম না। হুম 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 তো হুম। এই সমস্যাটা নিয়ে আসলে কাজ করতে চাই, তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? আচ্ছা, তুমি কোন ডিপার্টমেন্ট? হ্যাঁ, ভাই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মোফাজ্জেল 20 সিরিজ। ও মফাজ। আচ্ছা, তুমি আমাদের ক্লাবে আছো তো, তাই না? জি ভাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ফার্স্ট অফ অল, যে জিনিসটা হয় যে তোমার, আমি অলরেডি কিন্তু বলেছি যে এটা আমাদের কিন্তু ন্যাচারাল, যে আমি অনেক প্রিপারেশন নিয়ে আসি, অডিয়েন্সকে দেখলে আমি আসলে ভুলে যাই, এটা কমন ফ্যাক্টর। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে খুব অল্প প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? খুব অল্প মানে কি, যে ধরো তুমি খুব অল্প কথা বলো, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। তোমার পুরো স্ক্রিপ্টটা তুমি প্রথমে আগে লিখে নিবা। লিখে নেওয়ার পর তুমি কি কি পয়েন্ট লিখেছো সেটা তোমার হাতে হ্যান্ড নোট আকারে থাকে। ধরো চিকি নোটের মধ্যে তুমি লিখে রাখলা যে ধরো আমি এই 5টা পয়েন্ট বলবো। হ্যাঁ, তারপর তুমি দাঁড়ালা, দাঁড়িয়ে আস্তে আস্তে কথা বলবে। যদি বেশি মানে, হ্যাঁ ফ্লুয়েন্সি তো প্রবলেম হবেই, কিংবা তুমি বলার সময় অনেক ভুল বলবা, গ্রামাটিক্যালি অনেক ইনকারেক্ট হবে, তারপরেও তোমাকে বলে যেতে হবে। তুমি প্রথমে দাঁড়িয়ে তোমার ইন্ট্রোডাকশনটা দিলা, তোমার নাম বললা, কিংবা অডিয়েন্সকে অ্যাড্রেস করে কিছু বললা। তারপরে খুব অল্প প্রিপারেশন নিতে হবে। যদি অনেক বেশি প্রিপারেশন নাও, মানে অনেক বেশি প্রিপারেশন বলতে কি, অনেক কন্টেন্ট অনেক লিখে রাখছো, কিংবা তুমি অনেক কিছু বলতে চাও, তাইলে কিন্তু ভুলে যাবে। তো তোমার মনে করো প্রেশারটা মানে থাকা যাবে না যে হ্যাঁ আমি কথা বলবো অনেক অল্প কথা বলবো। এবং অল্প কথা বললে হবে কি, যে ধরো তুমি শুরুতে ভুলে গেলা, ব্ল্যাঙ্ক হয়ে গেল, তুমি পয়েন্ট গুলো দেখো। আর যদি শুরুতে তোমার মনে হয় যে ভাইয়া পয়েন্ট গুলো দেখেও আমি বলতে পারছি না, তাহলে তোমাকে কি করতে হবে, ওই যে আমরা ডিবেটাররা যে একটা স্ক্রিপ্ট বানাই, তোমাদের যারা বিটিভিতে যারা বক্তব্য টক্তব্য আমরা যারা দিতাম, তাদের ক্ষেত্রে হয় যে আমরা চার কোনো একটা স্ক্রিপ্ট বানাই, ওইখানে আসলে লিখে রাখতাম, মানে পুরো স্ক্রিপ্টটি লিখে রাখতাম মানে ছোট ছোট কাগজে। তো তুমি যদি একেবারেই ভুলে যাও, যদিও আমি মানে দেখে দেখে রিড আউট করাটাকে সাজেস্ট করব না, কিন্তু ইনিশিয়ালি শুরুর দিকে ভাইয়া তোমরা এই স্ক্রিপ্টটা দেখে দেখে কিন্তু বলতে পারো। ধরো একবার দেখলা, পরের লাইনটা মনে হলো, অডিয়েন্সের দিকে আবার তাকালা, আবার শুরু করলাম। এতে করে হবে কি, যে তোমার হাতে যদি নোটটা থাকে কিংবা স্ক্রিপ্টটা থাকে, তুমি কিন্তু ব্ল্যাঙ্ক হবা, তুমি কিন্তু একেবারে চুপ হয়ে যাবা। তো আমার কাছে মনে হয় যে একেবারে কিছু বলতে না পারার থেকে তুমি যদি সবার সামনে দাঁড়িয়ে দেখে দেখেও যদি বলো, তাহলে কিন্তু এটা আমার মনে হয় যে ভালো। এবং এর ক্ষেত্রে তোমাকে প্রিপারেশনটা ভাবে নিতে হবে যে আমি অনেক বেশি লিখবো না, খুব অল্প লিখবো, অল্প কথা বলবো, এবং খুব আস্তে আস্তে বলবো। আমার অত জোরে বলতে হবে, এটা আমার বাংলার মতো অত স্পিডে বলতে হবে। উইল বি ভেরি স্লো ইন আওয়ার স্পিচ। অ্যান্ড অবশ্যই যেটা করতে হবে, যে তোমার ওয়ার্ড গুলো যেন অনেক মানে ইজি ইজি হয়, মানে অনেক জটিল সেন্টেন্স বলার দরকার নাই ভাই। খালি টেন্স ঠিক রাখবা। এবং যদি তুমি কোনো কিছু ঠিক না রাখতে না পারো, ধরো ভুল হইলো, টেন্স ভুল হইলো, সাবজেক্ট ভুল হইলো, ভয়েস ভুল হইলো, নো প্রবলেম, বলে যাও।
মেন ভাবটা বুঝতে পারলেই হয়েছে। ওই যে আমরা বিপিএল এ দেখছিলাম না, যে কি হোয়াট ইজ হ্যাপেনিং, ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়াট ইজ হ্যাপেনিং, ঠিক আছে? তো এরকম ইংলিশও যদি বলো, আই থিঙ্ক ইটস নট এ বিগ ডিল। তুমি বলতেছো তো, তুমি যদি ব্ল্যাঙ্ক হয়ে যাও তাহলে তোমার ওই রিটেন স্পিচটা তোমাকে হেল্প করবে। আই থিঙ্ক এটা তোমরা ফলো করতে পারো। আর যদি মনে করো সে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে দিতে, তো অনেকে পুরো স্লাইডটা প্রিন্ট করে হাতে রাখতে পারো। কারণ তুমি ওই উল্টা ঘুরে মানে ওই প্রজেক্টরের আলোতে তাকিয়ে বলার থেকে আমার মনে হয় যে ওই হ্যান্ড নোট যদি তুমি হেল্প নাও, ইটস বেটার, ভালো হবে। ওকে। আর আরেকটা প্রশ্ন আসছে যে হাউ টু ইমপ্রুভ ভোকাবুলারি। এটা ইংলিশের জন্য আমি আমি প্রথমে যে জিনিসটা সাজেস্ট করবো ভাইয়া, যে ভোকাবুলারিটা ইজ ইম্পর্টেন্ট ফর রাইটিং পারপাস, ফর রাইটিং পারপাস এবং হচ্ছে রিডিং পারপাস। কারণ তুমি যখন একটা জিনিস পড়বা, ওই পড়ে যদি মিনিং বুঝতে না পারো, তাহলে সেটার জন্য তোমার পুর ভোকাবুলারি দায়ী। কিন্তু তুমি যখন কথা বলবা, তুমি যখন স্পিচ দিবা, ওকে, সো এটা মনে রাখবা যে এই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু জটিল ভোকাবুলারিটা ইউজ করলে এটা হিতে বিপরীত হবে। ধরো আমি বললাম যে কোনো একটা ওয়ার্ড, বললাম যে ডিসক্রিপেন্সি, আমি একটা বললাম, আর আমি বললাম যে ডিসিমিলারিটিস। তাহলে মানে ম্যাক্সিমাম পিপল যে ওয়ার্ড গুলোর সাথে পরিচিত, আমার মনে হয় যে সেই ওয়ার্ড গুলো বললে হবে কি, যে অডিয়েন্স বুঝতে পারবে, তোমার ভাষাটা দুর্বোধ্য হবে না। আর অবশ্যই তোমার ভোকাবুলারি ইমপ্রুভ করতে হবে রাইটিং পারপস। তুমি যখন একটা ইংলিশ লিখবা, বাকিদের থেকে আলাদা হবে, সেটা হচ্ছে তোমার এই ভোকাবুলারি দিয়ে। এবং তুমি যখন ওই কোনো একটা নিউজ পেপার পড়বা, তখন ওটা ইম্পর্টেন্ট। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে ভাইয়া কিভাবে ইমপ্রুভ করবো? তো ভোকাবুলারির জন্য যে জিনিসটা, মানে এক একজন এক এক টেকনিক ফলো করে। তো আমার কাছে সেটা সব থেকে ইফেক্টিভ মনে হয় যে হচ্ছে রিডিং, প্রচুর ইংরেজি গল্পের বই পড়া, অথবা নিউজ পেপারের আর্টিকেল পড়া, অথবা ফেসবুক থেকে তুমি কোনো একটা ভালো একজন ইংলিশে রাইটিং করতে পারো। তারপরে ধরো সে বিখ্যাত যে মানুষগুলো ইংলিশে স্ট্যাটাস দেয়, বিল গেটস বিভিন্ন কোটেশন শেয়ার দেয় বিভিন্ন, এই সকল মানুষগুলোকে ফলো করতে পারো। এবং যে ওয়ার্ড গুলো তুমি জানবা না, সেটা একটা খাতায় নোট ডাউন করে। ধরো সে একটা, ধরো আমি একটা নিউজ পেপারের এডিটোরিয়াল পড়ছি, আমি একটা ওয়ার্ডের মিনিং জানি না, হবেই তো এরকম। যে তুমি একটা 500 ওয়ার্ডের যদি একটা আর্টিকেল পড়ো, তুমি ধরো 10টা ওয়ার্ড, 20টা ওয়ার্ড, 50টা ওয়ার্ড পারবা না। ওইগুলো তুমি একটা খাতায়, মানে নোট খাতার মতো, পকেট নোটের মতো ওটা নোট করে রাখবা, এবং ওইটা বারবার প্র্যাকটিস করবা। এবং নিউজ পেপার পড়লে হয় কি, একই ওয়ার্ড তুমি বারবার দেখবা, তো প্রতিদিন একই ওয়ার্ড বারবার দেখলে ওইটা আসলে মানে হয়ে যায়। স্টোরি ইয়ার ক্ষেত্রেও তাই। তুমি যখন একটা ইয়া পড়বা, স্টোরি, গল্প পড়বা, তখন দেখবা কি যে ওই ওয়ার্ডটা তুমি কিন্তু মিনিং গেস করতে পারছো। কারণ তুমি গল্পটা পড়ছো, তাহলে তুমি ওই ওয়ার্ডের মিনিং না জানলেও ওই প্রেক্ষাপটটা তুমি ধরতে পারবে। সো এটা একটা ওয়ে। অ্যানাদার ওয়ে হচ্ছে যে তুমি হচ্ছে নিমোনিক্স আছে, বিভিন্ন ধরনের নিমোনিক্স পাওয়া যায় এখন, যে একটা ওয়ার্ডটাকে মানে খুব সহজে মনে রাখার ক্ষেত্রে বিভিন্ন ট্রিক্স। যেমন আমরা ছোটবেলায়, তোমরা করেছো কিনা আমি জানি না, যে মিথ্যা তুমি 10 পিঁপড়া, আমরা বানান মনে রাখতাম আর কি, হ্যাঁ, মিথ্যা তুমি 10 পিঁপড়া, এরকম করে আর কি। সো বিভিন্ন নিমোনিক্স দিয়েও ওয়ার্ড গুলো শেখা যায়। বাট সব থেকে ইফেক্টিভ হচ্ছে আমার কাছে এ পর্যন্ত মনে হয়েছে যে রিডিং হ্যাবিট। যার যত বেশি রিডিং হ্যাবিট ভালো, সে ভোকাবুলারি ওয়ার্ড আননোন হলেও গেস করতে পারবে। মানে গেস করতে করতে তুমি যেটা শিখবা, সেটা অনেক ইফেক্টিভ হবে। আর আরেকটা হচ্ছে খুব মানে কষ্টসাধ্য ব্যাপার, সেটা হচ্ছে নোট ডাউন করে রাখা। যে আমি নোট ডাউন করলাম, ওইটা বারবার পড়তে থাকলাম, কিংবা আবার নেক্সট সেন্টেন্স করলাম ওইটা দিয়ে, আস্তে আস্তে দেখা যাচ্ছে যেটা আমার ইম্প্রুভমেন্ট হলো। বাট তোমার যদি জব ভোকাবুলারিটা যদি ভালো থাকে, তুমি সব জায়গায় আগায় থাকবা। আইএলটিএস এ আগায় থাকবা, চাকরি পরীক্ষা আগায় থাকবা, বা প্রফেসরকে মেল লিখলে প্রফেসর উইল বি হ্যাপি। তারপরে ধরো তুমি যখন একটা রিসার্চ পেপার লিখতে যাবা, সেখানেও তোমাকে এটা হেল্প করবে। আচ্ছা, আচ্ছা, আমি ছোট থেকে ইংরেজি এড়িয়ে চলেছি, আমাদের সব ইংরেজি টপিক রিলেটেড। আচ্ছা, ফাইন। এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছে। আচ্ছা, আহ ভাইয়া তুমি যে প্রশ্নটা করেছো, এই যে ইংরেজিতে ছোটবেলা থেকে যে এড়িয়ে চলেছি, তুমি কি ভাইয়া ইঞ্জিনিয়ারিং করছো রুয়েটে? হ্যালো? হ্যালো? ভাই এখানকার সবাই রুয়েটের বাইরে কেউ নাই। আচ্ছা, আচ্ছা।
তো ভাইয়া, যে ভাইয়াটা প্রশ্নটা করেছো যে আসলে তোমার এই ইংরেজিতে যে প্রবলেমটা, এটা আসলে আমাদের জেনারেল প্রবলেম। তো এটা হচ্ছে কি, আমাদের ইঞ্জিনিয়ারিং এ যেটা হয়, আমাদের তো মানে ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল জিনিসপাতি। তো আমাদের না ল্যাঙ্গুয়েজটা আসলে মানে ওইভাবে ডেভেলপমেন্টটা হয় না। সত্য কথা বলতে গেলে কি, যে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত যে লেভেলটা শিখে আসি, ভার্সিটিতে এসে আমাদের অনেকটা পড়াশোনাটা অ্যানালিটিক্যাল এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল হওয়ার কারণে ইংলিশে আমাদের হচ্ছে তোমার স্কিলটা ডেভেলপমেন্টটা হয় না। তো এখন আমার যেটা মনে হয় যে তুমি কিভাবে ইংলিশতে ইমপ্রুভ করবা, এটা আসলে আহ একদিনে হবে না। তুমি মুভি সিরিজ দেখলে, ওই যে বললাম যে তুমি আমাদের দৈনন্দিন ইংলিশ কিছু শিখতে পারবা, কিছু কিছু ওয়ার্ড শিখতে পারবা। কিন্তু আমার কাছে মনে হয় যে সর্বপ্রথম তোমাকে নিজে নিজে ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখতে হবে। তো তুমি একটা কোনো টপিক লিখলা, মানে তুমি একটা কোনো টপিক পাইলা, সেই টপিকের উপরে ধরো 20টা সেন্টেন্স লেখা, প্যারাগ্রাফ টাইপের 20টা 15টা সেন্টেন্স লিখলা। তারপর তুমি যদি ওটাই আবার রিড আউট করো, তাহলে কিন্তু তোমার কি হয়ে গেল, স্পিকিংটাও প্র্যাকটিস হয়ে গেল, আর তোমার হচ্ছে রাইটিংটাও তোমার সাথে সাথে তুমি কি লিখছো ওই ডেভেলপমেন্টটা হয়ে গেল। আর তোমাকে মুভি সিরিজ তো দেখবাই, প্লাস হচ্ছে কমিউনিকেট করবা বিভিন্ন ফরেন, ফেসবুকে তো বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে অ্যাড থাকা যায়, কিংবা টেলিগ্রামে বিভিন্ন দেশের মানুষের সাথে ইয়ে করা যায়। সো তুমি যদি কমিউনিকেশনটা প্র্যাকটিস করো ইংলিশে ডে টু ডে লাইফে, আমার মনে হয় যে এই ভীতিটা, দুর্বলতাটা ওভারকাম করা সম্ভব। আর একাডেমিক ইংলিশটা যেহেতু একটু আলাদা, সো ওই ক্ষেত্রে তোমার হচ্ছে অত বেশি মানে ভোকাবুলারি বেসড হওয়ার দরকার নেই, জাস্ট মূল ভাবটা বোঝাতে পারলেই হবে। আর স্পিকিং এর ক্ষেত্রে তুমি কি বলতেছো সেটা ম্যাটার না, গ্রামাটিক্যাল ইরোরটা যেন মানে চেষ্টা করবা যাতে না হয়, হইলেও কোনো প্রবলেম। ঠিক আছে। নেক্সট আর কোনো প্রশ্ন আছে? আর কেউ কিছু বলতে চাইলে ইংলিশ রিলেটেড, ভাইয়া কিছু প্রশ্ন কেউ যদি করতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। জি, এর আছে? বাইরেও যদি আর কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অনুরোধ করছি রুয়েট ডিবেটিং ক্লাবের যেই ইমেইল আইডিটি আছে সেখানে কোশ্চেন করার জন্য। আমরা ভাইকে ফরওয়ার্ড করে দিব এবং সেখান থেকে উত্তরটি জেনে আপনাদেরকে জানাবো। জি ভাই, আমরা কি তাহলে শেষ করতে পারি? হ্যাঁ, তাহলে আমার পক্ষ থেকে আমি মনে করি যে আমার ফ্লোর ইজ আপ। সো আমি পরবর্তী হিসেবে তানজিমুলকে ফ্লোর প্রদান করছি। তানজিমুল, প্লিজ ক্যারি অন। জি, এরই মধ্যে দিয়ে শেষ হলো আজকের এই সেশনের দ্বিতীয় অংশটি। অসংখ্য ধন্যবাদ ভাইকে হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটিতে সময় দেওয়ার জন্য। এবং আমাদের ওয়েট ডিবেটিং ক্লাবের প্রত্যেকটি আয়োজনে, প্রত্যেকটি সেশনে ভাই সবসময় চেষ্টা করে থাকেন তার সর্বোচ্চ দিয়ে পাশে থাকার জন্য। এজন্য ভাইয়ের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আশা করছি আমাদের সামনের যে আয়োজনগুলো থাকবে, সামনের যেই সেশনগুলো থাকবে, সেগুলোতেও আমরা ভাইকে পাশে পাবো। আজকের এই সেশনে যারা যুক্ত ছিলেন সবার কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু কারিগরি ত্রুটির কারণে দেরিতে সেশনটি শুরু করার জন্য। এবং আগামীকালকের যে সেশনটি আছে, দ্য আর্ট অফ ইফেক্টিভ প্রেজেন্টেশনস ক্র্যাক দ্য কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ, এটি পরিচালনা করবেন মাহির আসেফ ভাই, সাবেক সভাপতি রুয়েট ডিবেটিং ক্লাব। তো আগামীকালের সেশনটিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জিমেইল আইডি যেটির মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন, সেটিতে আপনাদের নতুন লিঙ্কটি চলে যাবে আগামীকালের মিটিং এর জন্য। তো সবাইকে আমন্ত্রণ জানাবো আগামীকালের সেশনটিতে যুক্ত হওয়ার জন্য। এবং পাবলিক স্পিকিং যে কম্পিটিশনটি আছে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকালই দেওয়া হবে। তো আপনাদের সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমি তানজিমুল ইসলাম, রিসার্চ অ্যান্ড ওয়ার্কশপ সেক্রেটারি, রুয়েট ডিবেটিং ক্লাব। আগামীকালের সেশন পর্যন্ত সবাইকে পাশে থাকার অনুরোধ। স্টে টিউনড, বি উইথ রুয়েট ডিবেটিং ক্লাব। এবং শেষ করছি আমাদের ক্লাবের সে বিখ্যাত উক্তি, রুয়েট ডিবেটিং ক্লাব, আওয়ার ডিবেট, আওয়ার ড্রিম। সবাইকে ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই।